আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। আমি শাওম মেহানি বাংলাদেশ ইউথ ভলেন্টিয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমাদের আয়োজনের নাম হচ্ছে হোয়াট উই থিংক। এখানে আমরা মূলত তরুণদের বিভিন্ন সমস্যা, তাদের বিভিন্ন অপরচুনিটিজ এগুলো নিয়ে আলোচনা করে থাকি। এর মাধ্যমে আমরা আমাদের সকল দর্শক শ্রোতার চিন্তা শক্তিকে আরো বাড়াতে, তাদের কাছে তরুণদের বিভিন্ন সমস্যা তুলে ধরতে এবং তাদের বিভিন্ন আইডিয়াস তুলে ধরতে সাহায্য করি। এবং আমাদের আজকের এই আয়োজনের টপিক হচ্ছে এডুকেশন। এডুকেশন আসলে আমাদের জীবনের একটি বড় অংশ নিয়ে কাজ করে থাকে। এটি আমাদের জীবনের অনেক বড় একটি অংশ। এটার জন্য আমাদের জীবনে বিভিন্ন প্ল্যানস থাকে। আমরা এটার মাধ্যমে আসলে ছোটবেলা থেকেই বিভিন্ন জিনিস শিখে শিখে বড় হই এবং মানুষে পরিণত হই। আম, আজকে আমাদের এই আয়োজনের সাথে যারা স্পিকার হিসেবে যুক্ত আছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে প্রথমেই আছেন সামিয়া সাইতি বিনতে আলী, স্টুডেন্ট বিবিএ নর্থ সাউথ ইউনিভার্সিটি। আরো আছেন মনিরুল হক, স্টুডেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি এনথুজিয়াস্ট। এবং আছেন HKS আল মোজাহেদ, স্টুডেন্ট HSC তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। এবং আমি শাও মেহানি আপনাদের সাথে থাকছি মডারেটর হিসেবে, আর্মি ডিপার্টমেন্ট বাংলাদেশ ইউথ ভলেন্টিয়ার। এবং পরবর্তীতে আমাদের সাথে যুক্ত থাকবেন মডারেটর হিসেবে রেহানুজ্জামান, আইটি অ্যান্ড আর্মি ডিপার্টমেন্ট এক্সিকিউটিভ। তো প্রথমে যদি আমি আহ সামিয়া আপুর কাছ থেকে জানতে চাই যে এডুকেশন সিস্টেম বা এডুকেশন নিয়ে মানে বলতে তিনি কি বুঝে থাকেন। আপু। আমাদের বাংলাদেশের কথাই বলি। এডুকেশন বলতে আমরা বেসিক্যালি যেই আমাদের একাডেমিক পড়ালেখা ওইটাই বুঝে থাকি নর্মালি। সো সেটা হচ্ছে আমাদের স্কুল থেকে আমরা যে শিক্ষাটা পাই ওইটাই কি আমরা মোটামুটি এডুকেশন ভাবি। হ্যাঁ, অবশ্যই আপু ঠিক বলেছেন। আহ তো আমরা আহ মোজাহিদ ভাইয়ের কাছ থেকে জানতে চাবো যে এডুকেশন সিস্টেমটা বলতে আসলে আপনি কি ধারণা রাখেন। আহ আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সন্ধ্যা। বাংলাদেশ আহ মানে একটা ঋতু বৈচিত্র্যের দেশ। সো ঋতু বৈচিত্র্য যেমন আমাদের দেশে আছে, আমাদের এডুকেশনাল সিস্টেমও সেরকম অনেক বেশি বৈচিত্র্যময়। সো আগে ইংরেজরা আসার আগে আমাদের দেশে এক ধরনের একটা এডুকেশনাল সিস্টেম ছিল, এবং ইংরেজরা আসার পরে আমাদের দেশে নতুন আর এক ধরনের এডুকেশনাল সিস্টেম হয়েছে। লাইক যদি বলি, আমাদের এখন বিভিন্ন ক্রাইটেরিয়া, বিভিন্ন সিস্টেমে বিভক্ত হয়ে গিয়েছে আমাদের এডুকেশনাল সিস্টেম। লাইক হচ্ছে যে এক জায়গায় কওমি মাদ্রাসা এক ধরনের পড়াশোনা করায়, তারপরে আলিয়া মাদ্রাসা এক ধরনের পড়াশোনা করায়, বাংলা মাধ্যম তারা তাদের গতিতে চলে, ইংরেজি মাধ্যম যারা আছে তারা তাদের গতিতে চলে। এরকম একটা অনেক ধরনের মানে ভাগ হয়ে গিয়েছে আর কি। আর ইংরেজরা আসার পূর্বে যেটা ছিল, লাইক একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানেই সব ধরনের পড়ালেখা সেই জায়গায় হচ্ছে। লাইক আমি যদি বলি, আহ, রাজা রামমোহন রায় তিনিও একটা এমন একটা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন, যেটাকে আমরা এই যুগে মাদ্রাসা বলে থাকি। লাইক আমরা এই যুগে যেটাকে মাদ্রাসা বলে থাকি, রাজা রামমোহন রায় ঠিক এরকম একটা মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন। সো সেখান থেকে ধারণা করা যায় বা বলতে পারি যে আহ, ইংরেজরা আসার পূর্বে আমাদের এডুকেশনাল সিস্টেমের ভিতরে তেমন কোনো ভাগ ছিল না। আর ইংরেজরা আসার পূর্বে আমাদের এডুকেশন সিস্টেমের বিশাল একটা ভাগ হয়ে গিয়েছে। লাইক যারা জেনারেল পড়াশোনা করবে, বা হচ্ছে যে দুনিয়ার আমাদের যে স্বাভাবিক চলার পথে যেগুলা প্রয়োজন, লাইক ধর্মীয় দিক বাদ দিয়ে বাকি যেই দিকগুলা প্রয়োজন, বাকি যে জ্ঞানগুলা প্রয়োজন, সেগুলোকে তারা এক ভাগ করছে। আবার ধর্মীয় দিক যারা পড়াশোনা করবে তাদের জন্য আলাদা আরেক ভাগ করে দিয়েছে। এতে করে হয় কি, যারা ধর্ম নিয়ে পড়াশোনা করছে তারা শুধুমাত্র ধর্ম নিয়ে পড়াশোনা করে যাচ্ছে, বাহিরের কোনো জ্ঞান তাদের ভিতরে ঢুকছে না। ফলশ্রুতিতে যেটা হয়, নিজেদের ভিতরে একটা গোঁড়ামির সৃষ্টি হয়ে যায়। লাইক বাহিরের জগতে আমি নিজে হেফজোখানায় পড়াশোনা করেছি। সো সেই জায়গা থেকে আমি যদি আমাকে যখন হেফজোখানায় পড়াশোনা করতাম, তখন আমার আব্বু হচ্ছে যে আমাকে
লাইক পাগল বলে ডাকতো। লাইক আই হ্যাভ নো কমন সেন্স, লাইক কোথাও গেলে কিরকম বিহেভ করতে হয়, বা মানে মানে বাহিরের জগতের সাথে আমার পরিচয়টা একেবারেই ছিল না। লাইক আমি যখন হেফজোখানায় পড়তাম ওই দিকেই আমার চিন্তা ভাবনা, বাইরে কোনো জগতের সাথে কোনো ধরনের কোনো কানেকশন নাই, বাইরে কোনো সংবাদ আমার কানে পৌঁছেও না, এবং পত্রিকা পড়াও নিষিদ্ধ ছিল সেই সময়টা আমার জন্য, মানে যারা হেফজোখানায় পড়াশোনা করছে বা ওই রকম মাদ্রাসায় পড়াশোনা করছে। এতে করে হয় কি, আমাদের ভিতর একটা গোঁড়ামির সৃষ্টি হয় যেটা থেকে আমরা বের হয়ে আসতে পারি না। আবার যারা শুধুমাত্র আহ ধর্মীয় দিক বাদ দিয়ে অন্যান্য দিকে যারা পড়াশোনা করে, এতে করে হয় কি, আহ নিজেদের নৈতিকতার যেই লেভেলটা যতদূর যাওয়া প্রয়োজন ওই লেভেলে আমরা পৌঁছতে পারি না। সো এই দিক থেকে আহ একটা বিশাল বৈচিত্র্য আমাদের দেশে আর কি হয়ে আছে। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। আসলে আমরা মাদ্রাসা সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম আপনার কাছ থেকে। তো আমি এখন মনির ভাইয়ের কাছে জানতে চাবো, ভাইয়া যেরকম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড নিয়ে বেশিরভাগ জিনিসগুলো তুলে ধরলেন, তো আপনি একজন ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হিসেবে কিভাবে এইসব বিষয়ের সাথে রিলেট করতে পারছেন? আসসালামু আলাইকুম, আমি মনিরুল হক। সো আমি যেটা রিলেট করতে পারছি হলো, যেমন একটা সময় ছিল আমি মাদ্রাসা মিডিয়াম স্টুডেন্টের সাথে মিশা হতো না বা বাংলা মিডিয়ামের সাথে মিশা হতো না, বাট আমি তো জানতামও না। বাট একটা সময় যাওয়ার পর যখন ওদের সাথে মিশলাম, তখন আমি যখন একটা বিওয়াসি কোর্সের মাধ্যমে ওদের সাথে মিশে শুরু করলাম, তখন বুঝতে পারলাম শুধু এডুকেশন কারিকুলামটা আমাদেরকে ডিফার করছে। আমরা উই আর ডিফারেন্ট ইন জাস্ট ইন এডুকেশন কারিকুলাম সিস্টেম, বাট সামহাউ উই আর অল সেম। আমরা সবাই উই হ্যাভ দ্য সেম পটেনশিয়াল, আমাদের সবকিছু অপরচুনিটিও সেম। তো সামহাউ আমি সবার এটা আমি আর পজিটিভলি দেখে যে এটা এক ধরনের ডাইভার্সিটি আমাদের ক্রিয়েট করছে। আমি মাদ্রাসা মিডিয়াম বলি, বাংলা মিডিয়াম বলি, ইংলিশ মিডিয়াম বলি। সো ইট জাস্ট প্রবলি মানে ডিফারেন্ট ওয়ে অফ লার্নিং, বাট ইট কানেক্টস আস উইথ মোর ডাইভার্সিটি। ধন্যবাদ ভাইয়া। এটা জেনে অনেক খুশি লাগলো যে আপনি সব মিডিয়ামস এর মানুষদেরকে আসলে এক কাতারে দেখছেন। তো আপু, আপনার কাছে যদি এই ব্যাপারে জানতে চাই যে আপনার কি মনে হয় যে ভাইয়ার সাথে কি আপনি একমত যে বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম এবং মাদ্রাসা মিডিয়ামের স্টুডেন্টসরা আসলে একই রকম, খালি ওদের পড়াশোনার মিডিয়ামস এর শুধু পার্থক্য? হ্যাঁ, এটা আমিও এগ্রি করি। কারণ হচ্ছে আমি যখন পার্সোনালি এক্সপিরিয়েন্স করি যে যখন অন্যান্য মিডিয়ামের সবার সাথে মিশি, জাস্ট বিকজ আমি একটা মিডিয়াম থেকে আসছি ডাজ নট মিন যে ওরা আমার থেকে পিছানো। ওদের অনেক ট্যালেন্টস থাকে বা অনেক স্কিলস থাকে যেটা আমার থেকে অনেক ভালো, বা আমি নিজে ওদের থেকে অনেক কিছু শিখতে পারি। সো হ্যাঁ, এটা আসলে আমাদের জাস্ট আমরা যেসব কারিকুলাম থেকেই আসতেছি, আসলে আমাদের মধ্যে অতটা ডিফারেন্স থাকে না আসলে। ধন্যবাদ আপু। আমি যদি মানে বাংলাদেশের এডুকেশন সিস্টেমের দিকে তাকাই অ্যাজ আ স্টুডেন্ট, আমি কিন্তু দেখতে পাই যে আসলে বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্ট শুধু স্কুল কলেজে সীমাবদ্ধ নয়, তারা কোচিং এর ভিতরে আসলে তাদের একটা ডিপেন্ডেন্সি কাজ করে। সবাই বিভিন্ন সাবজেক্ট এমনও হয়ে থাকে, প্রতিটি সাবজেক্টের জন্য তারা স্কুল কলেজের পাশাপাশি কোচিং করে থাকে। তো আসলে এই কোচিংটা কি তাদের জ্ঞান পিপাসা মেটানোর জন্য, নাকি আসলে কোচিং একটা আমাদের সিস্টেমের অংশ হয়ে গিয়েছে যে স্টুডেন্টসরা ভাবছে পড়াশোনা যদি আমি ভালো হয়ে থাকি তাহলে আমি অনেকগুলো কোচিং করব, তো আমার পড়াশোনা আরো ভালো হবে বা আমি একটা ভালো স্টুডেন্ট হব। তো এই বিষয়ে যদি মনির ভাই কিছু বলতেন। শিওর। সো আমি পার্সোনালি যদি আমি কথা বলি, যে আই রিয়েলি ডোন্ট লাইক কোচিং, অ্যান্ড আমার অ্যাকচুয়ালি প্রেফার করছি আমি নিজের মতো পড়াশোনা করার জন্য। সো আমি কোচিং ব্যাপারে বলতে গেলে হলো, কোচিংটা অ্যাকচুয়ালি আমাদেরকে দেওয়া হয় হলো টু রিজনস। একটা হলো ভয় থেকে, একটা প্রিকনসেপ্ট আইডিয়াস থেকে। যেমন আমি যদি প্রথম প্রিকনসেপ্ট আইডিয়াস গুলো বলি, সেটা হলো যে আমাদেরকে বলা হয় যে উই হ্যাভ টু, পড়াশোনা ছাড়া আমাদের আর কোনো গতি নেই, বা উই হ্যাভ দিস পারসেপশন দ্যাট এডুকেশন ইজ এভরিথিং। সো আওয়ার প্যারেন্টস আর সোসাইটি একটা কালচার ক্রিয়েট হয়ে গিয়েছে সবকিছুর ভিতরে, যে education should be the first priority, not other things are important, things are not being a priority here. So সবকিছু আমাদের এখানে ওভার কম্পিটিটিভ কারণে কোচিং সেন্টার করা হয়। আর আরেকটা রিজন আপনার কোচিং সেন্টার খুব আমরা কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে, বা আমরা এটাতে অনেক ফোকাসড হয়ে যাচ্ছি, সেটা হলো যে ইট ইজ এ লেক অফ কোয়ালিটি এডুকেশন ইন স্কুলস। ফর এক্সাম্পল, আমি সকালবেলা স্কুলে যাব আর আমি আসবো মোট প্রবলি হলো দুপুরের দিকে। সো আই এম দেয়ার ফর 8 আওয়ার্স 9 আওয়ার্স অ্যাপ্রক্সিমেটলি। সো আমি এটা করার পর যখন কোচিং করতে হচ্ছে, এটা নর্মালি আমরা বুঝতে পারছি যে দেয়ার ইজ সামথিং রং ইন দ্য সিস্টেম, যে আমরা অ্যাকচুয়ালি স্কুলে শিখছি নাকি আমরা অ্যাকচুয়ালি আমাদের কোচিং এর হেল্প লাগছে।
সো এটাও আছে, আবার এখানে একটি ইকোনমিক্যাল ব্যাপার আছে, যেমন টিচাররা কেউ এটা পারসেপশন করছে এটা, যেমন টিচারকে এখানে টিচারদের ইফ দ্য টিচার্স আর অ্যাকচুয়ালি টিচিং ইন আ ওয়ে দ্যাট স্টুডেন্টস আর লার্নিং, দ্যাট ইজ ওয়াই এই কারণ এটা এই কারণে মনে হয় আপনার কোচিংসও করা লাগছে। আর এখানে ক্ষেত্রে আমি একটা জিনিস একটু মেনশন করতে চাই। সো আমি একটা বই পড়েছিলাম এডুকেশনাল রিসার্চের উপর, সেটা হলো দ্য ওয়ান্ডারফুল স্কুল হাউস বা সালমান খান, দ্য ফাউন্ডার অফ খান একাডেমি। সেই এই সাউথ, আমি শুধু বাংলাদেশের কথা বলবো না, সেটা হলো সাউথ এশিয়ার কথা বলবো আমি। এখানে সাউথ এশিয়ার একটা মানে ওর সে মেনশন করেছে, সে একটা হিজ এন সাল খান ইজ এডুকেটেড। সো সেটা মেনশন করেছে যে এডুকেশন সাউথ মানে স্কুলস ইন সাউথ এশিয়া ইজ লাইক আর ফর শো অফ হোয়াট টু লার্ন, নট আ প্লেস টু লার্ন। ইট ইজ কাইন্ড অফ ডিসঅ্যাপয়েন্টিং একটা কি বলবো, যে এটা একটা ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে কিন্তু সাউথ এশিয়ার বাংলাদেশ কান্ট্রিগুলোকে ছোট করে ফেলতেছে, বাট সামহাউ দিস ইজ দ্য রিয়ালিটি। সো আমার ফর এক্সাম্পল, আপনি একটা ক্লাসে আছেন, ফর এক্সাম্পল ইউর ইন আ ক্লাস, এখন আপনি কিছু পারলেন না বা একটা বুঝলেন না, তো আমরা কিন্তু একটু ভয় পাই যে সবাই বুঝতে পারছে আমি বুঝি নাই, আমি কি হাত দাঁড়া করবো বা আমি টিচারকে জিজ্ঞেস করবো কিনা। সো আমাদের সব একটু এই প্রেশার কাজ করে, বিকজ আমাদের থাকে যে সামহাউ আমাদের কিছু somehow it is probably kind of normal thing that we want to feel smart or we want to look smart rather than being smart. So আমাদের এইসব এডুকেশনের গ্রোথ মাইন্ডসেট সেন্সে দেখলে, আর এডুকেশনের ক্ষেত্রে হলো এডুকেশনের মোস্ট ক্রাইটেরিয়া হলো যে আপনার হলো লার্নিং, অ্যান্ড সামহাউ আমরা যদি লার্নিং এ ফোকাস করি, অ্যাকচুয়ালি কিন্তু আমাদের সবকিছু কভার হয়ে যাচ্ছে। আমাদের যে বলা হয় যে আমাদের এভরিথিং ইজ গেটিং কভার্ড অফ এসেনশিয়ালস অফ লাইফ, সেটাই। বাট এই যে এখানে কোচিং এর ক্ষেত্রে হলো যে এখানে অনেক ভয় দেখিয়ে বলেন, অনেক সিস্টেম ফেলের কারণে কিন্তু আমরা কোচিং এর ক্ষেত্রে কিন্তু অনেকটা মানে মানে হয়ে যাচ্ছে। জি, অবশ্যই ভাইয়া, ভালো কথা, মানে ভালো পয়েন্টস গুলো তুলে ধরেছেন। তো আমি যদি ভাইয়ার একটি পয়েন্ট তুলে আর কি কথা বলি, যে টিচার্সরা মেবি ক্যাপেবল না স্টুডেন্টদেরকে প্রপার লার্নিংস গুলো দিতে, বা তাদের যে বিষয় নিয়ে তারা পড়াচ্ছেন তাদেরকে প্রপারলি বুঝাতে হয়তো তারা অক্ষম হয়ে যাচ্ছেন। তো এখানে টিচার্স ট্রেনিং এর কথা যদি বলি, তাহলে আহ মোজাহিদ ভাইয়া কি ভাবছেন যে টিচারদের ট্রেনিং নেয়া বিষয়টা আসলে কিভাবে বাংলাদেশে দেখা হচ্ছে? টিচার্স ট্রেনিং এর কথা যদি বলি, তবে তার আগে আরেকটা বিষয় বলতে হয় কোচিং এর ক্ষেত্রে। সেটা হচ্ছে যে কোচিংটা কেন করা হয়, এটা টিচারদের ক্ষেত্রে দুই ধরনের ব্যাপার হয়তোবা কাজ করে। একটা হচ্ছে যে তাদের হয়তোবা বেতন কম, বা বেতন ঠিক আছে বাট লোভ বেশি, টাকা ইনকাম করার একটা টেন্ডেন্সি ওদের ভিতরে কাজ করে, বেশি টাকা ইনকাম করার। এটা একটা দিক হতে পারে। বা আরেকটা দিক হতে পারে, সেটা হচ্ছে যে স্কুলে বা কলেজে আমি যেভাবেই পড়াই না কেন, বা ক্লাসে গিয়ে পড়াই কিংবা গল্প করি, মাস শেষে তো আমি বেতন এমনিতেই পাচ্ছি। সো আমি কেন কষ্ট করে লাইক কোনো একটা লেকচার তৈরি করে সেটা স্টুডেন্টদের সামনে গিয়ে বলবো, ওদেরকে বোঝানোর চেষ্টা করবো যে পড়াশোনা করতে হবে বা এই জিনিসটা ক্লাসে বুঝছো কিনা। লাইক একটা স্টুডেন্ট টিচার হওয়াটা কিন্তু খুব বেশি সহজ কাজ না। একটা স্টুডেন্টের জন্য একটা স্টুডেন্টকে বোঝানো কতভাবে, সবাই তো সবভাবে বোঝে না। একটা ক্লাসে বিভিন্ন রকমের স্টুডেন্ট থাকে, বিভিন্ন পর্যায়ের বিভিন্ন লেভেলের স্টুডেন্ট থাকে। তো একেবারে সব দিক বিবেচনা করে কিন্তু একটা ক্লাসে গিয়ে একটা টিচারকে লেকচার দিতে হয় বা পড়াশোনা করাইতে হয়। এই যে একটা মেন্টাল প্রিপেয়ার বা ফিজিক্যাল প্রিপেয়ার হতে হয়। তো এই দিকগুলা হয়তোবা টিচাররা এই কষ্টটা করতে চায় না। লাইক মাস শেষে আমি তো বেতন পাচ্ছি, সো কেন আমি কষ্টটা করবো। সো কোচিং এর ক্ষেত্রে মানে এটা কারণ হতে পারে যে টিচাররা একদিকে বেতন পাচ্ছে মাস শেষে, এই জন্য ভালো করে পড়ায় না। আবার হতে পারে যে ক্লাসের বাইরে তারা কোচিং করিয়ে বেশি টাকা ইনকাম করতে চায়। আর টিচার্স ট্রেনিং এর কথা যেটা বললা, সেটা মনে হয় যে একজন টিচার টিচার হওয়ার আগে সে কিন্তু একজন স্টুডেন্ট থাকে। সো সে যখন স্টুডেন্ট থাকে তখন কিন্তু সে বোঝে যে আমার এখানে মানে আমাকে দিয়ে যদি সে যদি তাকে দিয়ে জাজ করে, লাইক আমি তো একসময় স্টুডেন্ট ছিলাম, সো আমার জায়গাতে ওই আমার সামনে যে স্টুডেন্টটা বসা আছে সেই জায়গায় যদি আমি থাকতাম, তাহলে আমি টিচারের কাছে কি আশা করতাম। আমি যেটা আশা করতাম আমার স্টুডেন্টও আমার কাছ থেকে সেই জিনিসটাই আশা করবে। সো এই জায়গাটা যদি ওরা বোঝে, তাহলে মনে হয় যে টিচার্স ট্রেনিং এর
ট্রেনিং করার আগে নিজেদের মেন্টালিটি চেঞ্জ করাটা অনেক বেশি জরুরি। হ্যাঁ, টিচার্স ট্রেনিংটা অবশ্যই প্রয়োজন আছে। লাইক এমন আছে যে আমাদের জেনারেশনের একটা ব্যাপার থাকে, কিছু টিচার্স আছে যারা হচ্ছে যে লাইক আমাদের পূর্ববর্তী জেনারেশনের আমাদের মনের সাথে খাপ খায় না, বা আমরা যেভাবে চাই ওনাদেরকে সেভাবে পাই না। সো এই দিক চিন্তা করলে হ্যাঁ, টিচার্স ট্রেনিং এর প্রয়োজনটা অনেক বেশি দরকার, এবং মনে হয় যে প্রতি বছরই নির্দিষ্ট একটা সার্টেন সময়ের মধ্যে এই জিনিসগুলো করা প্রয়োজন। বাট বাংলাদেশে মনে হয় না এই বিষয়ে খুব বেশি একটা কেয়ার করে থাকে। ভাইয়ের সাথে আমি যদি যদি ভাইয়ের সাথে একটু add জি জি করতে অবশ্যই আপু। চাই, সো টিচার্স ট্রেনিংটা আই থিঙ্ক ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং। সো আমি পার্সোনালি একটা টিচিং ইয়াতে ছিলাম কিছুদিন, অ্যান্ড আমাকে বলা হয়েছিল যে বাচ্চাদের সাথে নো ওয়ার্ডটা ইউজ করা যাবে না, দিস ক্রিয়েটস নেগেটিভিটি। সো এখন ছোট ছোট জিনিস অনেক কিছুই থাকে যেটার জন্য বাচ্চারা না হলেও এরকম আমাদের দেখা যেত, যখন আমরা স্কুলে খেলনা নিয়ে যেতাম, খেলনাটা হয়তো সিজ করে নিয়ে যেত, নিয়ে এটাকে ফেলে দিত অথবা নষ্ট করে ফেলতো টিচাররা, আমাদেরকে জাস্ট রিটার্ন দিত না। তো এই জিনিসটা তখন টিচারদের বোঝা উচিত যে একটা স্টুডেন্টের মেন্টালিটি বা একটা বাচ্চার মেন্টালিটিটা অনেক vulnerable, যে ছোট থেকে ছোট জিনিস ওরা অনেক ট্রমাটাইজ হয়ে যেতে পারে। একটা খেলনা দিয়ে একটা বাচ্চা খেলবে, এটা স্বাভাবিক। সো এটা নিয়ে নষ্ট করে ফেলা বাচ্চার চোখের সামনে, এটা ওর জন্য পার্সোনালি অনেক ট্রমাটাইজিং হতেই পারে। বা একটা নেগেটিভ কথা বলে এটা হয়তো সারা জীবনে তার সাথে রেখে যেতে পারে। সো পড়ালেখা এডুকেশনাল যে ট্রেনিংটা, ওটা তো অবভিয়াসলি নেসেসারি, বাট একটা স্টুডেন্টকে কিভাবে সাইকোলজিক্যালি হেল্প করতে হয় বা মেন্টালি কিভাবে সাপোর্ট করতে হয়, আই থিঙ্ক ওইটাও অনেক নেসেসারি। বাট এটা আমাদের দেশে এটা হয়তো স্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের একটু প্রবলেম আছে, স্পেশালি পাবলিক স্কুলগুলোতে যেটা দেখা যায় আর কি, যে টিচাররা আসতেছে যাচ্ছে, ওদের কোনো জবাবদিহিতা করতে হচ্ছে না কোনো অথরিটির কাছে। সো আই থিঙ্ক ওইটাও অনেক ইম্পর্টেন্ট, যে স্ট্রিক্ট অথরিটি থাকার। সো আপুর অবশ্যই কথা আমি শুনে আমার একটা ঘটনা মনে পড়লো। সেটা হচ্ছে যে অনেক বছর আগে আহ, আমি ক্লাসে বসে আছি, তো হঠাৎ করে আমাদের প্রিন্সিপাল স্যার হচ্ছে আহ, তদারকি করার জন্য পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। সো পিছনে যারা বসেছিল কয়েকজন হচ্ছে যে বসে থেকে রুবিক্স কিউব নিয়ে আর কি আহ, খেলাধুলা করতেছে আর কি, লাইক। সো হঠাৎ করে স্যার ক্লাসরুমের ভিতরে ঢুকে রুবিক্স কিউবটা নিয়ে চলে গেছে। তো অফিস রুমে গিয়ে স্যার বসছে, অ্যান্ড পিছনে আমি ওটা কাজের জন্য গিয়েছিলাম। যাওয়ার পরে প্রিন্সিপাল স্যার হচ্ছে যে অন্যান্য টিচার্সদের সাথে কথা বলতেছে যে আম, এই ক্লাস 7-8 এর বাচ্চারা হচ্ছে যে এই রুবিক্স কিউব নিয়ে হচ্ছে যে খেলাধুলা করে, তাদের কি এটা বয়স আছে? এটা তো খেলবে হচ্ছে যে ক্লাস 1-2 এর বাচ্চা, তারা কেন খেলবে রুবিক্স কিউব? লাইক তখন আমি পাশে ছিলাম, আমি তখন একটু বুঝালাম যে স্যার এটা বাচ্চাদের না, এটা বড়দেরই খেলা। আর এটা একেবারে লাইক খেলনা বলা না, লাইক রুবিক্স কিউব নিয়ে যা বলার তখন বলেছি। সো দেখেন যে ব্যাপারটা, একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল তিনি জানেন না যে রুবিক্স কিউবটা আসলে কি জিনিস। সো তার মানে আমাদের মেন্টালিটির গ্যাপটা আমি এখানে বুঝাচ্ছি। লাইক আমরা যে জেনারেশনের, আর ওনারা হচ্ছেন আর আগের জেনারেশন, যার কারণে আমাদের সাথে সে খাপটা তারা খাওয়াতে পারেননি, বা আমরা যে জিনিসটাকে বুঝি, এখানে আবার এক্সট্রা কারিকুলাম চলে আসছে, লাইক পরে আসতেছি। সো আমরা যে জিনিসটা করতে চাই ওনারা সেই জিনিসটা করতে চান। লাইক তাদের কাছে মনে হয় যে না, ওকে, এটা তো পড়াশোনার বাইরের জিনিস, বা এটা দ্বারা কি 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 প্রয়োজন, এই জিনিসটা ওনারা বুঝতে চান না। তো সেই জায়গা থেকে টিচার্স ট্রেনিংটা অবভিয়াসলি, এই জিনিসটা কেয়ার করা অবভিয়াসলি অনেক বেশি প্রয়োজন। অবশ্যই আমিও ভাইয়া এবং আপুর সাথে সহমত পোষণ করছি। আসলে টিচার্স ট্রেনিং কোন একটা জব করতে গেলে আপনার আসলে সেই জব সম্পর্কে ধারণা থাকা, কিভাবে এটা করতে হয়, কারণ সবাই প্রথমে একবার স্টার্ট করে, তো সবাই এক্সপার্ট না, কেউ এক্সপার্ট বা লিডার হিসেবে আসলে জন্মগ্রহণ করেন না। অবশ্যই সবাইকে প্র্যাকটিস করতে হয়, শিখতে হয়, শিখার আর সেই আগ্রহটাও অবশ্যই থাকতে হয়। শুধু যে টিচার্সদের ল্যাকিংস থাকবে তাই নয়, আমার মতে আসলে স্টুডেন্টসদেরও আমি যদি বলি, আমি নিজে অ্যাজ এ স্টুডেন্ট আমারও অনেক ল্যাকিংস আছে। স্কুলের ক্লাসগুলো করার সময় হয়তো দেখা যায় আমি সেই পরিমাণ অ্যাটেনশন দিচ্ছি না যেটা আমার দেয়া উচিত। এজন্য হয়তো আমি স্কুলে পড়াটা বুঝতে পারছি না, এবং কোচিং এ যখন যাচ্ছি তখন আসলে কোচিং এক্সট্রা একটা জিনিস। তো আমি টাকা দিয়ে পড়ছি, এটা কাজ করতেছে মাথায়, তো আমি বেশি ফোকাসড হচ্ছি, এরকম আসলে মনোভাব
থাকতে পারে, সবার না হয়তো, কিছু কিছু মানুষের। আসলে এটা দুই দিক থেকেই আমার মনে হয় কাজ করতে হবে। শুধু যে টিচার্সদের দোষ দেব তাই নয়, আসলে স্টুডেন্টসদেরও কিছু ল্যাকিংস আছে। এবং সেই ক্ষেত্রে যদি আমি বলি যে ভাইয়ের কথা যেটা উঠে আসলো যে এক্সট্রা কারিকুলাম, তো আমাদের বাংলাদেশে কিন্তু এক্সট্রা কারিকুলাম এর জন্য আমরা এক্সট্রা নাম্বারস অর আমাদের আসলে সার্টিফিকেট পাচ্ছি, কিন্তু মানে স্কুল থেকে যে পুশ করা, বা অনেক স্কুলে দেখা যায় ফ্যাসিলিটিসও থাকে না। তো মনির ভাই, আপনার কাছে যদি জানতে চাই যে এক্সট্রা কারিকুলামের গুরুত্বটা আপনার কাছে কেমন, এবং আপনার কি মনে হয় যে বাংলাদেশে এডুকেশন সিস্টেমে এটা কিভাবে অ্যাড করা যায়? ওকে, বিফোর টক অ্যাবাউট এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আমি একটু টিচার্স ট্রেনিং ব্যাপারে কিছু পয়েন্টস বলতে চাই, ইফ ইট ইজ ওকে। শিওর, শিওর। সো আমরা কিন্তু আমাদের স্টুডেন্টের সাইড পার্সপেক্টিভ থেকে কিন্তু আমরা বলেছি যে অ্যাকচুয়ালি টিচার আমাদের এখানে প্রবলেম কি দেখতে পাচ্ছে, বাট আমি যদি এজ এ এমপ্যাথি ভাবে বা আমি যদি একটা টিচার পার্সপেক্টিভে দেখি, অ্যাজ এ টিচার পার্সপেক্টিভ দেখলে কিন্তু ওদের কিন্তু অনেক চ্যালেঞ্জ আছে, মানে ওরা ফেস করে। আমি যদি কিছু পয়েন্ট যদি মেনশন করি, একটা পয়েন্ট হলো যে আই থিঙ্ক আমি যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছে বা জানে, সেটা হলো যে লিভিং ইন ঢাকা ইজ ওয়ান অফ দ্য কস্টলিয়েস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, এন্ড এটা হচ্ছে আমেরিকার একটা অনেক স্টেটের মধ্যে সেটা পড়েছে, রাইট? উইচ ইজ ওয়াশিংটন ডিসি পরে পরে কিন্তু প্রবলেম বাংলাদেশ আছে, ঢাকা আছে। তো এটা একটা পয়েন্ট হলো। তো সামটাইম এটা কিন্তু ওদেরকে এক ধরনের এইসব ঠেলে দিতে, মানে এটা এদেরকে ফোর্স করতে পারে টু সার্ভাইভ, নট টু লিভ, টু সার্ভাইভ। এটা একটা পয়েন্ট। আমি আরেকটা পয়েন্ট হলো, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে যত টিচার হোক, একটা টিচার ফর এক্সাম্পল, আমি অনেক স্কুলে আছে যে অনেক সাথে 50টা বাচ্চাদের পড়ায় বা 100টা বাচ্চাদের পড়ায়। আমার কথা হলো দিস ওয়ান টিচার অ্যান্ড এভরিওয়ান হ্যাজ ডিফারেন্ট লার্নিং অ্যাবিলিটিস, রাইট? সো একটা টিচারকে যদি 50 জনকে পড়াতে বলে, এটা এফেক্টিভনেসটা কিরকম হবে? তো সেটা কিন্তু আমরা বুঝতে পারি, কারণ কেউ এটাকে বুঝতে পারছে, কেউ এটাকে বুঝতে পারছে না। তো সেখানে তো টিচার্সের কিন্তু সেটা ভুল, এটা ফেলিয়ার না, সেটা সিস্টেম ফেলিয়ার। যে আমি আমার এডুকেশন সিস্টেম কিন্তু সেটাকে করতে পারবে, এটাকে কিন্তু ফুলফিল করতে পারছে না। দ্যাট ইজ ওয়াই পিপল গো টু কোচিং, দ্যাট ইজ ওয়ান রিজন ফর দ্যাট। অ্যান্ড আরেকটা ব্যাপার হলো যে আমরা অনেক টিচার্সের ট্রেনিং কথা বলছি, বাট এখানে একটা ব্যাপার হলো দের ইজ এ ডিফারেন্স বিটুইন লার্নিং, নোয়িং অ্যান্ড টিচিং। জানা আর শেখানো কিন্তু দুটো ডিফারেন্ট জিনিস। এটা কিন্তু অনেক টিচার্সদের মনে রাখতে হবে, বিকজ আমি জানি দেখে আমি কাউকে পড়াইতে পারবো, সেটা কিন্তু ইটস নট রিয়েলি আ থিং। বিকজ প্রবলি আই নো, আমি অনেক জানতে পারি একটা ব্যাপারে, বাট একটা যে শেখানো, এটা কিন্তু টিচিং ইজ আ কাইন্ড অফ আর্ট। অ্যান্ড আদার থিং ইজ দ্যাট টিচিং আমাদের কিন্তু অনেকটা রিসোর্সের মধ্যে কিন্তু রিসোর্সের ভিতরে কিন্তু অনেকটা লিমিটেশন আছে। দ্যাট ইজ ওয়াই কিন্তু আপনার টিচার্সরা কিন্তু ফুল পজিশনতে পড়াতে পারে না। আর টিচার্স ট্রেনিং এ যে অন্যরা যে বললো, ভাইয়া বললো, আপু বললো, যে মেশিন করলো, এখানে একটা ব্যাপার হলো আন্ডারস্ট্যান্ডিং দি স্টুডেন্ট সাইকোলজি অ্যান্ড মেকিং দি স্টুডেন্ট টু লার্ন, নট ফর দ্য গ্রেডস, ফর দ্য রেজাল্ট, not for the results to make, surely results make us happy, because আমরা যে লার্নিং এটা ফোকাস করি, সেখানে তো রেজাল্টটা অটোমেটিকলি এসে পড়ছে। তো আই থিঙ্ক এভাবে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা উচিত। অ্যান্ড আমি যদি কথা বলে এখন হলো এক্সট্রাকুলার অ্যাক্টিভিটিস নিয়ে। তো এক্সট্রাকুলার অ্যাক্টিভিটিস যদি আমি বলি, লাইক হোয়াট রিয়েলি ইজ এক্সট্রাকুলার অ্যাক্টিভিটিস, সেটা হলো হোয়াট ইউ ডু আফটার দ্য স্কুল অর কলেজ অর ইউনিভার্সিটি। সো এই ক্ষেত্রে সেটা হলো, ফর এক্সাম্পল, এক্সট্রাকুলার অ্যাক্টিভিটিসটা কেন দরকার? একটা দরকার হলো যে আমাদের অনেক কিছু আমরা এক্সপ্লোর করতে পারবো। আমাদের যেটা এডুকেশন শুধু আমাদের একটা শিখাচ্ছে লাইফের, সেটা কিন্তু আমরা এক্সট্রাকুলার অ্যাক্টিভিটিস আমি অনেক স্কিলসও শিখতে পারবো। ফর এক্সাম্পল কমার্শিয়াল স্কিলস বলেন, সেটা হলো আইটি স্কিল বলেন, প্রোগ্রামিং স্কিল বলেন, বা এনি কাইন্ড অফ, আমরা যেটাতে খুব প্যাশনেট একটা কিছু ব্যাপারে, কেউ যদি অ্যাস্ট্রোফিজিক্সের প্যাশনেট, সে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে কিছু করতে পারে, ওয়ার্কশপ করতে পারে, বা অলিম্পিয়াস আছে, অনেক কিছু আছে করার। তো দিজ আর এক্সট্রাকুলার অ্যাক্টিভিটিস, এন্ড এগুলি করবে কেন? বিকজ আমি একটা, ফর এক্সাম্পল, আমরা এটা কেউ কখনো চিন্তা করেছি নাকি আমি জানি না, সেটা হলো যে আমাদের এইচএস এর সময় বলা হয়, বা আমাদের যারা 12 গ্রেডের সময় বলা হয় যে কি নিয়ে পড়তে চাও বা কি নিয়ে ক্যারিয়ার করতে চাও। এটা কিন্তু আমাদের তখনই বলা হয় যে তোমার কি পড়ার ইচ্ছা। বাট আমরা যদি আমাদের এক্সট্রাকুলার অ্যাক্টিভিটিস, এখানে কিন্তু এটা আসে, যেমন আমরা যদি অনেক কিছু এক্সপ্লোর করি, তখন আমরা বলতে পারবো, অনেক কিছু দেখার পর কিন্তু আমরা বলতে পারবো যে হ্যাঁ, এটা আমরা করতে চাই, এটা আমাদের জন্য ভালো হবে। আমরা তখন ভালো একটা ডিসিশন নিতে পারবো, বিকজ উই হ্যাভ এক্সপ্লোর আ লট অফ থিংস এখানে। অ্যান্ড এক্সট্রাকুলার অ্যাক্টিভিটিস আরেকটা আমি বেনিফিট বলবো, যেটা আমি খুব পেয়েছি, কারণ আলহামদুলিল্লাহ আমি অনেক আগে থেকে এক্সট্রাকুলার অ্যাক্টিভিটিস খুব অ্যাক্টিভ ছিলাম। যে আমাকে এটা খুব খারাপ দিক থেকে বা খারাপ কিছু নেশা থেকে বলেন, অ্যাডিকশন থেকে বলেন, সেটা আমাকে অনেকটা সেভ করেছে, বিকজ আই কেপ মাইসেলফ বিজি ডুইং মাই এডুকেশন, এক্সট্রাকুলার অ্যাক্টিভিটিস। সো কোনো খারাপ দিকে বলেন বা কোনো এনি কাইন্ড অফ আনহেলদি থিংস আমি কখনো যাইনি। তো মনে হয় এক্সট্রাকুলার অ্যাক্টিভিটিস রিয়েলি হেল্প পিপল টু
actually not to go in a wrong path. অ্যান্ড এক্সট্রা অ্যাক্টিভিটিস একটা বড় ব্যাপার হলো যে আমাদের আমাদের দেশে যেমন ইউনিভার্সিটিগুলোতে কিন্তু আপনার এক্সট্রা অ্যাক্টিভিটিসে কোনো অ্যাডমিশনে চায় না, বাট আপনি যখন ইউকেতে অ্যাপ্লাই করবেন, অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করবেন বা আমেরিকাতে অ্যাপ্লাই করবেন, সে কিন্তু চাবে যে হোয়াট ডু ইউ ডু আফটার এডুকেশন, আর কি করেছো বা আর কি স্কিল আছে। মানে ওরা কিন্তু এটাকে খুব ইম্পর্টেন্স ভাবে দেওয়া হয়, বিকজ ফর এটা কিন্তু এক্সট্রা অ্যাক্টিভিটিস ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ এডুকেশন, এটা আমি বলবো। ধন্যবাদ ভাইয়া। আমিও মনে করি যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আসলেই অনেক প্রয়োজন, শুধু যে আপনার ফিউচারের জন্য তাই না, আপনাকে একজন সম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে অনেক সাহায্য করে। তো সাবজেক্ট চুজিং এর কথা যদি বলি, যে ভাইয়া যেটা মেনশন করলেন যে আমি বড় হয়ে কি করব বা আমার যে গোলস গুলা সেট করা, তো এই সাবজেক্ট চুজিং এর ক্ষেত্রে যদি দেখি আমরা যে ক্লাস 8 এর পরে আমাদের আসলে মেইনলি তিনটা সাবজেক্ট থাকে, সায়েন্স, আর্টস, কমার্স। তো এই তিনটা গ্রুপের ভেতরে আমাদের একটা চুজ করতে হয়। তো এই চুজিং এর ক্ষেত্রে আপু কি মনে করেন যে আসলে আমরা তখন আমাদেরকে এডুকেশনাল ইনস্টিটিউটস গুলো কিভাবে সাহায্য করবে, আমাদের টিচার্স বা আমাদের পারিপার্শ্বের মানুষ কিভাবে সাহায্য করতে পারে? আচ্ছা, এখানে আই থিঙ্ক বাংলাদেশে আমাদের সবাই আমরা শুনে থাকি এটা, যে যদি ভালো রেজাল্ট করি আমরা, তাহলে সায়েন্স নিয়ে পড়ালেখা করবো ম্যাক্সিমাম কেসেসে, বা আমাদেরকে অপশনটা তখন দেওয়াই হয় না ফার্স্ট কেসে, কারণ ভাবে যে বাবা মা যা ভালো মন্দ করতেছে, হ্যাঁ বাবা মা তো ভালোই চাচ্ছে, সো ওইটাই চলছে। And আমি পার্সোনালি প্যারেন্টস যেটা বলতোই, ঠিক আছে ফাইন, আমার ভালোর জন্য চাচ্ছে, এরকম করে আগাতাম। বাট একটা পরে গিয়ে আই রিয়েলাইজ যে দিস ইজ নট হোয়াট আই এম ইন্টারেস্টেড ইন, আমি ওটাতে মজা পাচ্ছি না। অ্যান্ড আই থট, মানে অনেকটা টাইমে পর্যন্ত আমি ভাবতাম যে পড়ালেখা আসলে মজা পাওয়ার জন্য না, পড়ালেখা করতে হবে সেজন্য করতেছি। পরে যখন আস্তে আস্তে আই থিঙ্ক আমি এ-লেভেল শেষ করলাম, তখন আই রিয়েলাইজ যে না, দিস ইজ নট রিয়েলি হোয়াট আই ওয়ান্ট টু ডু। এরকম যদি হয় তাহলে আমি মেন্টালি অনেক অনেক ডিপ্রেসড হয়ে যাবো, কারণ দিস ইজ হোয়াট ইজ আমাদের উপর প্রেশার ক্রিয়েট করতেছে। সো আই থিঙ্ক এখানে আমাদের প্যারেন্টসরা একটা জিনিস করতে পারে, যে আমাদেরকে একটু এনকারেজ করতে পারে যে আমরা কি পছন্দ করি বা আমরা কিসে মজা পাচ্ছি। So আমাদের এটা একটা মিস্টেক যে আমাদেরকে তিনটা ডিফারেন্ট ক্যাটাগরিতে মানে ভাগ করে দেওয়া হয়, সায়েন্স, কমার্স, আর্টস। বাট যখন হচ্ছে আমরা জব সেক্টর দেখি, সব কিন্তু একটা ফার্মাসি স্টুডেন্ট, সে কিন্তু ফার্মাসির মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করতে পারে। সেখানে কিন্তু কমার্সের আর সায়েন্সের দুইটা সাবজেক্টই কিন্তু কাজ করতেছে। নট নেসেসারি একটা জবের জন্য যে শুধু সায়েন্স বলতে শুধু সায়েন্সই লাগতেছে, নট নেসেসারিলি। বা ইভেন যেরকম ইকোনমিক্স কিন্তু আমাদের লাইফে অনেকটা ক্ষেত্রে অনেক কিছুতেই হেল্প করে, যেরকম আমাদের ফাইন্যান্সিয়াল সবকিছু ম্যানেজ করার জন্য বা এরকম। তো আই থিঙ্ক এখানে ফার্স্টই মিস্টেকটা হচ্ছে যে তিনটা ভাগ ভাগ করে দেওয়া। সবসময় একটা আমার আমার পার্সোনালি হয়তো ফিজিক্স পছন্দ ছিল, বাট আমি ইকোনমিক্স নিয়ে পড়তে চাচ্ছিলাম, বাট সেটা আমার জন্য অপশন ছিলই না ইন দ্য ফার্স্ট প্লেস। আমার কাছে আমাকে আইদার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো চুজ করতে হবে, অথবা ইকোনমিক্স, কমার্স ওইসব চুজ করতে হবে। তো এটা একটা প্রবলেম। আর যেখানে প্যারেন্টসদের যে ক্ষেত্রে বলি, প্যারেন্টসরা ভুল সেটা অবশ্যই বলবো না, বাট আমাদের যে একটা মানে হিউজ একটা গ্যাপ হয়ে গিয়েছে জেনারেশনে। আমাদের প্যারেন্টসরা দেখা যেত হচ্ছে ওরা হারিকেন ইউজ করতো, মিনস আগুন দিয়ে পড়াশোনা করতো ওই লাইটটা দিয়ে, বাট সেখানে আমরা অনেক অ্যাডভান্সে আমরা এখন লাইট দিয়ে পড়াশোনা করতেছি। তো এই যে এত বড় একটা ডিফারেন্স ওদের কাছে, ওদের যুগে বা ওদের আমরা আগে যদি পিছনে যাই, তো দেখতাম যে যাদের ডিগ্রি পাস করে ফেলেছে বা অনার্স শেষ করে ফেলেছে তারাই জব পাচ্ছে। তো ওদের আই থিঙ্ক ম্যাক্সিমাম প্যারেন্টস এর এখনো মাথায় ওই মাইন্ডসেটটা আছে যে যত হায়ার স্টাডিজ করবে ততই জব ভালো পাবে। বাট এখন যে আমরা মানে বর্তমান যে জব মার্কেট যেটা দেখতেছি, যে হ্যাঁ পড়াশোনা তো সবাই করে, ভালো সিজিপিএ হয়তো সবারই থাকলো, হোয়াট এলস ক্যান ইউ অফার মি? তোমার এক্সট্রা কি আছে তুমি আমাকে যে একটা কোম্পানিকে অফার করবো ফর এক্সাম্পল, তখন যেটা দেখে তখন হচ্ছে স্কিলস দেখে। আর একটা স্কিল ডেভেলপমেন্ট ইজ আ বিগ থিং, অনেক ডেডিকেশন, অনেক কিছু লাগে। সো পড়ালেখার পাশাপাশি স্কিল যদি আমি ডেভেলপ করতে চাই, দ্যাট স্কিল হ্যাজ টু বি সামথিং দ্যাট আই পার্সোনালি এনজয়। সেটা আর্ট হতে পারে, লিটারেচার হতে পারে, এনিথিং অফ দ্যাট, এনিথিং যেটা তোমার ভালো লাগে, ইভেন ইভেন কোডিংও হতে পারে, যদিও এটা তোমার পড়ালেখা পার্টও থাকে, বাট ইফ ইউ আর এনজয়িং ইট দ্যাটস ফাইন। সো আই থিঙ্ক একটা অল্প বয়স থেকে মানে 8 থেকে আমাদেরকে অনেকটা লিমিটেড করে দেওয়া হয়। তো এটা আসলে মানে খুবই মানে আমাদের অনেকেই ম্যাক্সিমাম মানুষেরই মানে স্কিলসটা একদম সীমাবদ্ধ করে ফেলে। তো আই থিঙ্ক তখন যদি প্যারেন্টসরা একটু আমাদের এনকারেজ করতে পারে ডিফারেন্ট জিনিস ট্রাই করার জন্য, হয়তো একটা ইভেন ইফ ইটস ফাইন যদি এ লেভেলস বা ও লেভেলস এর পরে ইফ দে ওয়ান্ট টু টেক আ গ্যাপ ইয়ার,
জাস্ট টু সি যে কি কি অপশনস আছে, বা একটু ঘুরে দেখলো, বা যেভাবে ওদের মনে হবে যে ওরা ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করতে পারছে, আই থিঙ্ক ওগুলো একটু করা উচিত, একটু এনকারেজ করা উচিত অ্যাটলিস্ট বাচ্চাদেরকে। জি অবশ্যই। তো সো মুজাহিদ ভাইয়ের কাছ থেকে যদি জানতে চাই যে আহ, আপনার মানে আপনি কি ফেস করলেন যে যখন আপনি সাবজেক্ট চুজ করতে গেলেন, যেহেতু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আপনি আসছেন এবং আপনি বলেছিলেন আপনার আব্বু বলেছিল যে আপনি আসলে আহ, জানেন না কিভাবে সোশ্যালি আর কি মানুষের সাথে কানেক্ট হতে হয়। তো এইভাবে কি আপনার আব্বু বা প্যারেন্টস দের এরকম ইনভলভমেন্ট ছিল আপনার সাবজেক্ট চুজিং এর ক্ষেত্রে? সো সাবজেক্ট চুজিং নিয়ে যদি কথা বলতে যাই, সেক্ষেত্রে তার আগে এক্সট্রা কারিকুলামটা চলে আসে। লাইক ক্লাস 9-এর একটা বাচ্চা সে নিজে সাবজেক্ট চুজ করবে, কোনো একটা বিভাগ চুজ করে নিবে, এটা বাবা মা কিভাবে মানবে? লাইক আমার ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে তো ছোটবেলা থেকে আমাকে বলতো যে তুমি তো হচ্ছে যে হেফজ কোরআনে পড়াশোনা করছো, ওরকম চিন্তা ভাবনা করার মানে কোয়ালিটি তোমার ভিতরে নাই। সো আমরা যেটা বলছি সেটা তো আমরা তো তোমার বাবা মা। সো এই জায়গা থেকে তো তোমার খারাপ তো আমরা কখনো চাইতে পারি না। সো আমরা যেটা বলছি সেটাই তোমার জন্য করবো। তো সেই জায়গা থেকে সাবজেক্ট চুজিং এর লাইক কি চুজ করবো, লাইক আমি তো ক্লাস 9-এর বাচ্চা, বা কোনো চিন্তা ভাবনা করতে পারি না। সো এটার ক্ষেত্রে এটার পিছনে চলে আসে এক্সট্রা কারিকুলামটা। লাইক আমি যদি এক্সট্রা কারিকুলামে যদি অ্যাড থাকতাম, অনেক বেশি কাজ করতাম, সেক্ষেত্রে আমার চিন্তা ভাবনা করার জায়গাটা অনেক বেশি সম্প্রসারণ থাকতো। সো ওই জায়গায় আমি চিন্তা ভাবনা করতে পারতাম। লাইক ক্লাস 9-এর আগে আমি যদি বিএলসি গ্রাজুয়েট হতাম, আমার লয়্যালটিস জানতাম, ভ্যালুস জানতাম, লাইক এটাও যদি জানতাম যে সবাইকে খুশি করা যায় না, তাহলে হয়তো বা আজকে আমি যেই পজিশনে, সেখান থেকে হয়তো বা ভিন্ন কোনো জায়গায় থাকতাম। সো লাইক এক্সট্রা কারিকুলামটা সাবজেক্ট চুজ করার আগে অনেক বেশি গুরুত্বপূর্ণ। মনির ভাইয়ের সাথে যদি আরেকটু আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে বেশিরভাগ সময় জব সেক্টরে লাইক চাওয়া হয় যে এক্সপিরিয়েন্স চাওয়া হয়, জবের এক্সপিরিয়েন্স। সো একটা স্টুডেন্ট যে কখনো মাত্র পড়াশোনা শেষ করছে বা এখনো করে নাই, সে জবের এক্সপিরিয়েন্স কোথা থেকে পাবে? তো এই জায়গাতে সে যদি যে সেক্টরে সে যেতে চায়, যে সেক্টরে সে জব করতে চায়, ওই সেক্টরের কোনো একটা কাজে সে যদি ভলেন্টিয়ারিং করে, এই জিনিসটা যদি তার সিভিতে থাকে, অন্যান্য সবার চেয়ে কিন্তু তাকে একটা আলাদা করে দিবে। লাইক IMGPA 5 তো বাংলাদেশে হাজার হাজার না লক্ষ লক্ষ আছে। তো সেই জায়গাতে যদি আমার ওই সেক্টরে আমার একটা ভলেন্টিয়ারিং কার্যক্রম থাকে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যদি আমার বেশি থাকে, সেই জায়গাতে আমি একটা আলাদা মানুষ হতে চাই। এক্সট্রা কারিকুলামটা লাইক মানে অল্টারনেটিভ অফ হ্যাপিনেস। লাইক মনির ভাই যেটা বলছিল, যে সেটা হচ্ছে যে ওনাকে ওই নেশা জাতীয় দিক থেকে এই এক্সট্রা কারিকুলাম গুলাই ওনাকে হচ্ছে যে আহ, ওই দিক থেকে আর কি সরিয়ে রেখেছে। তো অনেকে আছে আমাদের জেনারেশনে Please, সবচেয়ে বেশি যে I want to add something প্রবলেমটা। here. লাইক আমি নেশার ব্যাপারে লাইক এটা একটু অ্যাডিকশন থেকে চলে যাচ্ছে, বাট আমি জাস্ট লাইক আমাদের খারাপ যে রং প্যাথ গুলো বা যেগুলো আমাদের যাওয়া উচিত না, সেখান থেকে আমাদের একটু দূরে থাকে। দ্যাটস অল। আচ্ছা, সো আচ্ছা, আমি একটু থামাই ভাইয়াকে, আমি একটু মুজাহিদ ভাইয়াকে থামাই। আমি যদি একটু মনির ভাইয়ের কাছে জানতে চাই, মুজাহিদ ভাইয়ের কাছ থেকে আমি দুটো পয়েন্ট পেয়েছি। দুটো পয়েন্ট ছিল, যে একটি হচ্ছে যে আসলে ক্লাস 9-এর উঠে কোন সাবজেক্টে সে চুজ করবে সেটা নিয়ে সে একটি দোটানায় ছিল। এক্ষেত্রে কি আমরা তাদেরকে আগে থেকে প্রি প্ল্যান ভাবে আমাদের কারিকুলামে কিছু অ্যাড করতে পারি, যে তাদেরকে আগে থেকে ধারণা দেয়া যে কোন সাবজেক্টে পড়লে সে কি করতে পারবে বা তার ফিউচারটা কি? দ্বিতীয়ত আরেকটি পয়েন্ট বলবো, সেটি হচ্ছে এই যে প্যারেন্টসরা বলছে যে তোমরা নিশ্চয়ই আমাদের চেয়ে ভালো বোঝো না, আমরা তোমাদের চেয়ে এখানে যে তার স্বপ্নটা মাটি চাপা দিয়ে দেওয়া হচ্ছে, এটা সম্পর্কে কি বলবেন মনির ভাইয়া? থ্যাংক ইউ। সো আমি এখানে যেটা আমাকে প্রশ্ন করে যে ক্লাস 9 আমাদের সাবজেক্ট চুজিং এর ব্যাপারটা আসছে, তো আমার কথা হলো যে আমার যেমন যেমন আমাকে যেটা বলা হয়েছিল যেটা যে তুমি কি সায়েন্সে পড়তে চাও না, বা তুমি সায়েন্সের সাবজেক্ট নিতে চাও না কমার্স সাবজেক্ট নিতে চাও। ফর এক্সাম্পল আমার ও লেভেলসে কিন্তু আমার সায়েন্স সাবজেক্টও ছিল, কমার্স সাবজেক্টও ছিল। তো আমার কিন্তু একটা এক্সপ্লোরিং একটা ফিল ছিল। তো আমি যখন বাংলাদেশের যে সিস্টেমের কথা বলবো এখানে, সেখানে আমি বলতে পারবো যে আমাদের এখানে একটা সিস্টেম করা হচ্ছে লাইক আ স্টুডেন্ট শুড নো অল দ্য এরিয়াস, অল দ্য এক্সপ্লোর করতে পারে। ফর এক্সাম্পল সায়েন্স, ম্যাথ, ইকোনমিক্স, এভরিথিং সে এক্সপ্লোর করতে পারে, ইভেন আর্টস, সবকিছু যখন এক্সপ্লোর করবে তার জন্য ডিসিশন নেওয়াটা খুব ইজি হবে যে আমি কোনটাতে পড়তে পারবো। বিকজ ইট ইজ নট নেসেসারি দ্যাট আমি শুধু ইন্টারেস্টেড যেগুলো এইগুলো আমার ক্যারিয়ার হতে হবে।
যেটা আমার পার্সোনালি, আমি আমার কথা বলি, আমার এখানে এক্সপ্রেস দিচ্ছি, সেটা হলো যে আমি কিন্তু এভিয়েশনের দিকে আমি ইন্টারেস্ট ছিলাম, আমি অ্যাস্ট্রোনমির দিকে, জ্যোতির্বিদ্যার দিকে ইন্টারেস্ট ছিলাম, আমি ফিজিক্সের দিকেও ছিলাম, আমি ইকোনমিক্সের দিকেও আছে, সাইকোলজি আছে, অনেকগুলোতে ইন্টারেস্ট আছে। বাট আমার কিন্তু কোর ফোকাস কিন্তু হলো কম্পিউটার সায়েন্সে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, এআই নিয়ে। তো আমি কিন্তু এভাবেই কিন্তু আমার ক্যারিয়ার ইজ ডিফারেন্ট থিং, লার্ন ইজ ডিফারেন্ট থিং। এখন যদি আমি খুব আরেকটা ব্যাপার হচ্ছে খুব জলদি ক্যারি ওরিয়েন্টেড হওয়া যাওয়াটা কিন্তু খুব ভালো না। বিকজ আমি যদি এখানে একটা মেনশন করি, সেটা হচ্ছে ইউএস ইউনিভার্সিটিতে যারা পড়ে, তারা কিন্তু ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার তারা কিন্তু তাদের মেজর কি এটা ডিক্লেয়ার করবে না, তাদের সবকিছু পড়তে হবে, ম্যাথস হোক, ইকোনমিক্স হোক, ফিজিক্স হোক, তার সবকিছু পড়তে হবে। পরে থার্ড ইয়ার বা আপনার সেকেন্ড ইয়ার লাস্টে ওদেরকে মেজর ডিক্লেয়ার করতে, আমি এটা নিয়ে পড়তে চাই। সো এই ক্ষেত্রে এটা কাজ করবে যে আমাদেরকে, যেমন আমাদের ছোটবেলায় এডুকেশন সিস্টেম যেন ছোট থেকে যেন একটু সবাইকে ছোট অল্প অল্প করে আইডিয়া দেওয়া হয়, যে যেন এটা এই সবগুলো ফিল্ড আপের জন্য আইডিয়া দেওয়া থাকে এটা। আর ক্যান ইউ প্লিজ রিপিট দ্য সেকেন্ড কোয়েশ্চেন? আই ফরগট. Can you repeat the second question? সেকেন্ড কোশ্চেন আপনি যেটা সেকেন্ড বলেছেন। কোশ্চেনটা আমার ছিল যে প্যারেন্টসদের ক্ষেত্রে মুজাহিদ ভাইয়া যে বিষয়টি বলছিল, যে আমরা যখন আমাদের কোনো একটা স্বপ্নের কথা বলি, তখন আসলে প্যারেন্টসরা বলেন যে তোমরা নিশ্চয়ই আমাদের চেয়ে ভালো বোঝো না। সেক্ষেত্রে তাদের যে এই স্বপ্নটা মাটি চাপা দিয়ে দেওয়া হচ্ছে, এটা সম্পর্কে কি বলবেন? এখানে একটা ব্যাপার আমি এখানে বলবো, সেটা হলো একটা ছোট একটা এক্সাম্পল দিব। সো আমরা জানি ফিল্ম স্ট্রিম ক্যামেরা ছিল, একটা ফিল্ম ছিল, গোল্ড ফিল্ম ছিল, এটা দিয়ে আমাকে ছবি তোলা হতো, রাইট? আই থিঙ্ক উই অল নো ইট, রাইট? তো এটা যখন আমরা জানি, এটা কিন্তু আমরা সেই ইউজ করি না। এখন কিন্তু আমাদের ক্যামেরা, আমাদের ফোনে কিন্তু সেই ক্যামেরা আছে, লাইক ট্রিপল ক্যামেরা আছে। সো সবকিছু কিন্তু খুব এখন চেঞ্জ হচ্ছে। এখন আমাদের প্যারেন্টস যেটা, যেমন একটা যে সময় ছিল, তাদের আইডিয়াস গুলো, তাদের ভ্যালুস গুলো তো ওই দিকে আছে। এখন আমাদের ভ্যালুস গুলো ডিফারেন্ট। এখন এইসব ক্ষেত্রে যে স্বপ্নকে মেরে ফেলা বা লাইক নট পার্সিং দ্য ড্রিমস, সেক্ষেত্রে কোনো ব্যাপারটা হলো যে হাউ ডু কমিউনিকেট উইথ আদার্স, উইথ দ্য প্যারেন্টস। এখানে শিওরলি দিস জেনারেশনাল গ্যাপ, বাট এখানে আমরা কমিউনিকেট কিভাবে করবো, ওদেরকে বোঝানো দ্য চেঞ্জেস, দ্য এগুলো ও যখন বুঝতে পারবে, তার কিন্তু এখানে আমাদের সাপোর্ট করবে, আর হোয়াট এভার দে ফিল লাইক, আমাদের সে ইন্ডিপেন্ডেন্স দিবে যে হ্যাঁ, আই শুড লেট হিম ওর হার ডু হোয়াট এভার হি লাভস। ধন্যবাদ ভাইয়া। আমি একটু আবার মুজাহিদ ভাইয়ের কাছে চলে আসতে চাই, যে অনেক সময় আমরা যেটা দেখি যে আমরা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে অ্যাব্রোডে যাওয়ার জন্য ট্রাই করা হয়। সেক্ষেত্রে মাদ্রাসা স্টুডেন্টদের অ্যাব্রোডে যাওয়ার হারটা অনেকাংশে কম। এটার পেছনে কারণটা কি? এটা কি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কোনো একটা ত্রুটি, নাকি অন্য কোনো বিষয়? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ত্রুটি না যতটুকু, তার চেয়ে বেশি হচ্ছে মাদ্রাসা আহ, শিক্ষা সম্পর্কে মানুষের ধারণা। লাইক আমি যদি একটা কোনো মানে জব ইন্টারভিউ যাওয়ার পরে যদি তারা শুনে যে আমি একটা মাদ্রাসা স্টুডেন্ট, তারা জানে না যে আমি মাদ্রাসায় বসেও আমি ম্যাথ করেছি, আমি মাদ্রাসায় বসেও আমি ফিজিক্স কেমিস্ট্রি সবগুলোই পড়েছি। লাইক আরেকটা আমার সমবয়সী যারা স্কুলে পড়ে, তারা যেটা পড়েছে আমিও সেম জিনিসগুলোই পড়েছি, সাথে এক্সট্রা গুলোও পড়েছি। এই জিনিস মানে লাইক মাদ্রাসা শিক্ষা সম্পর্কে ধারণাটা অনেক কম থাকার কারণে এই প্রবলেমটা সবচেয়ে বেশি হয়। তারা মাদ্রাসা শিক্ষা সম্পর্কে জানে না, যার কারণে দেখা যায় যে তাকে একটু অন্যদের চেয়ে আলাদা করে ফেলে। লাইক মনে করে যে এরা তো মাদ্রাসা থেকে আসছে, লাইক এরা তো সবসময় আরবি পড়াশোনা করে, হয়তো বা খুব বেশি ইংলিশ পারে না, বা হচ্ছে যে তারা ম্যাথ ফিজিক্স এগুলা অনেক কম পড়াশোনা করছে। ইভেন এমনও ঘটনা ঘটে বা ঘটেছে, যদি আমাদের মাদ্রাসার কথাই বলি, ঢাবিতে খুব সম্ভবত খ কিংবা ঘ ইউনিটে ফার্স্ট হয়েছিলেন আমাদের এক বড় ভাই। সো উনি যে সাবজেক্টটা চুজ করেছিলেন, লাইক একটা ইউনিটে ফার্স্ট হওয়ার পরেও উনি নিজের ইচ্ছা মতো একটা সাবজেক্ট চুজ করতে পারেন নাই, শুধুমাত্র একটা মাদ্রাসা স্টুডেন্ট। আর আরেকটা বড় ভাইয়ের কথা যদি বলি, রাজশাহী ইউনিভার্সিটিতে ইংলিশে চান্স পেয়েছিলেন, বাট পরে ওনাকে একেবারে বাদ দিয়ে দেওয়া হয়েছে। লাইক কি জন্য? তার এসএসসি এবং এইচএসসির রেজাল্টে মাদ্রাসা লেখা, লাইক দাখিল আর হচ্ছে যে আলিমের সার্টিফিকেট তার। সো যার কারণে তারা মনে করেছে যে লাইক সে তো মাদ্রাসা থেকে আসছে, আরবি পড়াশোনা করেছে, ধর্মীয় দিক পড়াশোনা করেছে বেশি, এদিকে তো পড়াশোনা করে নাই, সে হয়তো বা ইংলিশের জন্য একেবারে যোগ্য না। সো সেই জায়গাতে প্রবলেমটা হয়। আর বিদেশে যাওয়ার ক্ষেত্রে
যেগুলা মুসলিম কান্ট্রি যেগুলো আছে ওগুলোতে আই থিঙ্ক খুব বেশি প্রবলেম হয় না, বিকজ তারা জানে মাদ্রাসা সিস্টেম সম্পর্কে। আর বাহিরের যেই কান্ট্রি গুলো আছে সেই জায়গাতে একটু প্রবলেম হয়। সো এটার মূল কারণটা হচ্ছে যে মাদ্রাসা সম্পর্কে ক্লিয়ার ধারণা না থাকা, যে আমরা কি শিখছি, আমাদের শিক্ষা ব্যবস্থাটা কি রকম, এ সম্পর্কে জানা না থাকার কারণে এই প্রবলেমটা সবচেয়ে বেশি হয়। ধন্যবাদ ভাইয়া আপনাকে। আমি একটু সামিয়া আপুর কাছে চলে যাই। একই বিষয় নিয়ে আপনার মতামত আসলে কি? কেন আমরা আসলে মাদ্রাসা শিক্ষাটাকে আলাদাভাবে দেখছি আমাদের কারিকুলামের বাইরে? সামিয়া আপু। আম, আচ্ছা, আমরা এটা আসলে আমি পার্সোনালি আগেই ফার্স্টে এটাই ভাবতাম, মানে মানে একটু যখন আস্তে আস্তে বুঝেছি তখন থেকে অবভিয়াসলি আমার মেন্টালিটি অনেকটা চেঞ্জ হয়েছে। কারণ ওরা ম্যাক্সিমাম মাদ্রাসায় হচ্ছে বোর্ডিং স্কুল টাইপ, বোর্ডিং করে থাকে বা ইয়া করে, অ্যান্ড সবসময় ওদেরকে তো আসলে আলাদা করে দেখা হয়। মানে আমি ছোট থেকে সবাইকে দেখি যেটা আমরা এভাবেই তো শিখে বড় হয়েছি, রাইট? সবাইকে তখন দেখতাম যে হয়তো ওরা ওগুলা পারে না, কিন্তু আমাদের ধারণা যে ওরা সারাদিন বসে হচ্ছে আমাদের ধর্মীয় যে বইটা ওইটা হচ্ছে মেমোরাইজ করে, এবার তো ওরা কিছুই শিখে না। বাট আমি অনেকটা পরে কি নিজে পার্সোনালি জানতে পারি যে না, ওরা হচ্ছে আমাদের যে নর্মাল যে সাবজেক্টস, যে ফিজিক্স কেমিস্ট্রি বা ওইটাও ওরা যে পড়াশোনা করে, এটাও আসলে অনেকটা পরে গিয়ে জানতে পেরেছি। সো এটা আই থিঙ্ক আমাদের সিস্টেমেরই ফল্ট, যে আমরা অনেকেই মানে যদিও আমাদের মাদ্রাসা বোর্ডটা অনেক বড়, বা মাদ্রাসা বোর্ডের অ্যাচিভমেন্ট গুলো স্পেশালি আমাদের পাবলিক ইউনিভার্সিটির যেই ম্যাক্সিমাম অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক ইউনিটে বা অনেক সেক্টরে ওরাই হচ্ছে ফার্স্ট হয়ে থাকে। বাট তারপরেও আমরা মানে অতটা ইয়া না। বা আমাদের ঢাকাতে যেটা, ঢাকার কথা বলি, যে ঢাকাতে মাদ্রাসার সংখ্যাটা আই থিঙ্ক অন্য জায়গা থেকে খুবই কম, যেটা হচ্ছে গ্রাম সাইডে। সো আই থিঙ্ক এই জন্য আরেকটা রিজন হতে পারে যেটা আমরা একটু কম কনসিয়াস সেটার ব্যাপারে, বা আমরা একটু কম জানি এটা। আর এখানে মুজাহিদ ভাই একটা কথা বলো যে ইউনিভার্সিটির কথা যেখানে আসলো, আমাদের ইউনিভার্সিটির অ্যাডমিশন যে পরীক্ষাগুলো হয়, পাবলিক ইউনিভার্সিটিগুলো স্পেশালি, ওগুলোতে আমাদের হচ্ছে মেইনলি যেটাতে ফোকাস করা হয় যে আমরা কত টাইমের মধ্যে কতগুলি কোশ্চেন সলভ করতে পারি। সো আই থিঙ্ক এটা অনেক ফল্টি একটা সিস্টেম। কারণ হচ্ছে একটা স্টুডেন্টের মেমোরাইজেশন পাওয়ার ইজ নট এভরিথিং। এখন স্টুডেন্ট যেটা করছে যে আই রিমেম্বার যে আমার একটা ফ্রেন্ড বলছিল যে কোশ্চেনে যদি এই নাম্বারটা থাকে তাহলে অ্যান্সার এটা হবে নো ম্যাটার হোয়াট। সো এই যে এই একটা জিনিস পুরোপুরি মেমোরাইজেশনে বেস করে হচ্ছে স্টুডেন্ট নিচ্ছে, স্টুডেন্টকে বাদ দিচ্ছে। আই থিঙ্ক দিস ইজ টোটালি সামথিং দ্যাট ইজ নট রাইট। কারণ একটা স্টুডেন্টের মেমোরাইজেশনই পাওয়ার তো অবশ্যই সব না, কারণ পরে গিয়ে তো পুরোপুরি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর উপরে হচ্ছে ডিপেন্ড করে সবকিছুই। ওকে, সো আমি যদি একদম টোটালি একটা ডিফারেন্ট ম্যাটার নিয়ে আসি, যে আমরা যদি আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে একটু ভাগ করার চেষ্টা করি, তাহলে যেটা দেখতে পাবো যে এটাকে দুভাগে ভাগ করা যায় মূলত। প্রথমত হচ্ছে আমাদের একটা ইনফরমেশন আর একটা হচ্ছে নলেজ। ইনফরমেশন মিনস আমি যদি ধরে নিই যে 1969 সালে গণ অভ্যুত্থান হয়েছিল এবং এটা হচ্ছে একটা ইনফরমেশন, এবং নলেজ হচ্ছে যে 1969 সালে সে গণ অভ্যুত্থান থেকে আমরা আসলে কি শিক্ষা পাচ্ছি, এটা হচ্ছে নলেজ। আমরা যদি বাংলাদেশের কারিকুলামের দিকে একটু নজর দিই, তাহলে যেটা দেখতে পাবো যে সেখানে কিন্তু আমাদেরকে অল দ্য টাইম ইনফরমেশন দেওয়া হচ্ছে, অনেক অনেক ইনফরমেশন দিচ্ছে, কিন্তু নলেজের জায়গাটা কিন্তু একদমই ফাঁকা বলা চলে। অর্থাৎ আমরা যে শিক্ষাটা নিতে পারি একটা টপিক থেকে, সেটা কিন্তু আমাদের একদমই নেই। সেই জায়গা থেকে কি আমাদের শিক্ষা ব্যবস্থাটা একটু পরিবর্তন আনার প্রয়োজন? মনিরুল ভাইয়ের কাছে যদি একটু জানতে চাই। ভাইয়া, এখানে যেটা আমি মনে করছি সেটা হলো, আমি একটা আমরা এখন আছি হলো 21st সেঞ্চুরিতে আমরা এখন বাস করছি। তো এখানে ব্যাপারটা কি হচ্ছে, আগে যে 100 বছর আগে কি ছিল, আমাদের তখন ইনফরমেশনের উপর খুব কনসেন্ট্রেশনটা ছিল। বাট এখন হলো আমরা কিভাবে ইনফরমেশনটা ইউজ করে আমি ইউটিলাইজ করতে পারি। সো আমাদের এখানে একটা যেটা আনতে হবে সেটা হলো যে ইনফরমেশন ইজ এভেলেবল হিয়ার। আপনি ইন্টারনেট দেখেন, আপনি সব জায়গায় বলেন, ইভেন আমি যদি 100 ইয়ার্স আগে কি হয়েছিল আমি একটা জাস্ট গুগল সার্চ দিয়ে বের করতে পারবো, রাইট? সো আমাদের সিস্টেমটা এরকম হওয়া উচিত যেখানে যে আমরা যে মানে there should be a focus on information obviously, but there should be a healthy focus on also both on the what we learn. For আপনি যেটা আমরা যে একটা স্টোরি বলি, হিস্ট্রিতে স্টোরি আমি হিস্ট্রি 100 ইয়ার্স আগে কি হয়েছিল, বাট হোয়াট ডু উই লার্ন ফ্রম দ্যাট, রাইট? সো আরেকটা কথা হলো, ফর এক্সাম্পল এখানে আমরা যদি এখন আমরা খুব ইনফরমেশন খুব কনসেন্ট্রেট হয়ে যাই বা খুব ফোকাস হয়ে যায়, সেখানে একটা খুব একটা ডেঞ্জার থাকে। আমি জাস্ট এখানে উই অল নো আইজাক নিউটন, রাইট? তো আইজাক নিউটন কিন্তু he was a scientist.
তো আমার কথা হলো, যখন আমরা আমরা অনেকে কিন্তু ফিজিক্সটা পছন্দ করে না, বিকজ সো মাচ অফ ইকুয়েশনস, ম্যাথমেটিক্স সবকিছু, বিকজ আমরা খুব ইনফরমেশনলি কিন্তু করছি, বাট আমরা কিন্তু সাবজেক্টটার উপরে এতটা খেয়াল করে আমি কি শিখছি, বা আমরা এটা লাইফে এটা কতটুকু আমাদের আমাদের সাথে আমাদের সাথে কানেক্টেড। উইদাউট গ্র্যাভিটি আমরা এখন উই উড ফ্লাই রাইট নাও, রাইট? সো আমরা বসে থাকতে পারতাম না। সো আমরা যখন এসব রিলেট করতে পারবো, বাট আমাদের যখন আমরা একটা হেলদি ফোকাস থাকবে, তখন কিন্তু আমাদের ইনফরমেশন আমরা কিন্তু নিচ্ছি। আর সো আমি যেটা বলবো, আমাদের এডুকেশন সিস্টেমটা এরকম একটা চেঞ্জ আসা হচ্ছে, যেখানে আমাদের দে উইল বি হেলদি ফোকাস অন বোথ ইনফরমেশন এন্ড হাউ উই ইমপ্লিমেন্ট উইথ ইনফরমেশন। ভাইয়ের সাথে অবশ্যই আমি একমত। এবং আমি যদি একটু ব্রাইট সাইডটা একটু দেখাই, যে আমি একজন বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, এবং আমাদের যদি ক্রিয়েটিভ রাইটিং আসলে আমাদের থাকে, তো এটা অবশ্যই নলেজ বেসড হয়, যে তুমি যেটা পড়ে শিখলে সেটার অনুযায়ী তোমার অ্যান্সার করতে হয়। তো আমরা আসলে কি আশার আলো দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমাদের এডুকেশন সিস্টেমটা চেঞ্জ হচ্ছে। এবং আমরা যদি বলি যে আইসিটি সাবজেক্ট ব্যাপারে, যদি আমরা সবাই জানি যে আইসিটি সাবজেক্টটা হচ্ছে এই সব ইনফরমেশন টেকনোলজি এগুলো নিয়ে, যেটার মাধ্যমে আসলে আমাদের জেনারেশন আর কি বর্তমানের সাথে আহ মানে মানে বর্তমানের সাথে চলতে পারবে আসলে। এবং এখন যদি আমি এই বর্তমান প্রেক্ষাপটে একটা কথা তুলি, যে অনলাইন ক্লাস, এখন কিন্তু আমরা মোটামুটি সবাই কম বেশি অনলাইন ক্লাস করে থাকছি। তো এক্ষেত্রে আসলে অনলাইন ক্লাসটা কতটা এফেক্টিভ অফলাইন ক্লাস থেকে, বা তাদের ভিতরে যদি একটা ছোট কম্পারিজন করা যায়, তাহলে সামি আপু কি বলবেন? অনলাইন, আচ্ছা, আই থিঙ্ক অনলাইন অফলাইন দুইটারই অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস আছে। সো অফলাইনে অ্যাডভান্টেজটা হচ্ছে একটা টিচারকে আমি ডিরেক্টলি কোশ্চেন আস্ক করতে পারছি উইদাউট ডিস্টার্বিং আদার্স, এন্ড টিচার আমাকে ইনস্ট্যান্টলি একটা অ্যান্সার বা একটা প্রবলেম আমাকে সলভ করতে পারছে। আর অফলাইনে যেটা হয় যে আই থিঙ্ক অফলাইনে সবচাইতে টাফ স্ক্রিনের দিকে তাকানো এন্ড সবসময় জাস্ট কনস্ট্যান্টলি কথা শোনা। ইটস ভেরি টাফ, বিকজ আমার পার্সোনালি 30 মিনিটসের পর আমার অ্যাটেনশন থাকতে পারে। সো এটা অনেক বড় একটা ডাউন সাইড অফলাইন ক্লাসেসের। আরেকটা হতে পারে অফলাইন ক্লাসেসের, সরি, অনলাইন ক্লাসেসের। আর আরেকটা হতে পারে অনলাইন ক্লাসেসের, যেটা হচ্ছে অনেকেই আমরা এখন অনলাইনে এক্সাম দিয়ে থাকি। সেক্ষেত্রে আমাদের অবভিয়াসলি আমাদের সবার এরকম হয় না যে একটা ঠান্ডা বা একটা কাম সিচুয়েশনে বা একটা এনভায়রনমেন্টে থেকে পরীক্ষাটা দেওয়া। সো ওই ক্ষেত্রে অনেক ডিস্ট্রাকশনস হয়, এন্ড আমার যেটা আমি জানি বা যেটার অ্যান্সার আমি জানি সেটা হয়তো আমি অ্যান্সার করতে পারছি না। আবার এখানে অনলাইন ক্লাসে একটা অ্যাডভান্টেজ যেটা হচ্ছে আমার প্রচুর অনেক টাইম সেভ হচ্ছে। তো আই থিঙ্ক আজকে আমি বলছিলাম এরকম যে আই থিঙ্ক সবকিছু অনলাইন হয়ে গেলে হয়তো ভালো হয়, তাহলে আমার প্রচুর টাইম সেভ হচ্ছে, আই ক্যান ডু আ লট, মানে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস ট্রাই করতে পারতেছি ফর দিস। সো আই থিঙ্ক দুইটারই ডাউন সাইড অ্যান্ড আছে। বাট আমাদের দেশের জন্য যেটা আমি বলবো যে আমাদের দেশের ম্যাক্সিমাম স্টুডেন্টরা ওদের ইন্টারনেট অ্যাক্সেসটা থাকে না, বা থাকলেও হয়তো অত আপগ্রেডেড না। আমাদের বাংলাদেশের যে ইন্টারনেট ইয়াটা আছে, স্পিডটা বা যেটাই হোক, ওইটা এত আপডেটেড এখনো হয়নি, যেটা হচ্ছে লাইক সবার কাছে ওইটা নেই। সো আই থিঙ্ক অনলাইন থেকে অফলাইনটাই বেস্ট। কারণ আবার এটাও হয় যে অফলাইন থাকলে আমরা হচ্ছে অনেক সোশ্যাল ইন্টারাকশন করতে পারি, ডিফারেন্ট মেন্টালিটির মানুষের সাথে মিশতে পারি, আমাদের নেটওয়ার্কিং বাড়ে। সো আই অলওয়েজ অবভিয়াসলি প্রেফার অফলাইন ক্লাসেস। হ্যাঁ, অবশ্যই। তো এখানে কি মোজাহিদ ভাই কিছু অ্যাড করতে চান এই বিষয়ে? আহ, যদি আমাদের সিস্টেমটাকে যদি একেবারে অফলাইনে নিয়ে চলে যাই, তাহলে এটা যেমন খুব বেশি বুদ্ধিমানের কাজ না, আবার পুরো সিস্টেমটাকে যদি আবার একেবারে অনলাইনে নিয়ে চলে যাই, এটাও খুব বেশি একটা বুদ্ধিমানের কাজ না। দুটার সামঞ্জস্যতা বা দুটা মিলে যদি একটা সিস্টেম করা যায়, এটা অনেক বেশি ইফেক্টিভ আমার কাছে মনে হয়। লাইক যখন আমরা অফলাইনে ক্লাস করতেছি, লাইক ফিজিক্যালি যখন ক্লাস করতেছি, আমাদের ফ্রেন্ডদের সাথে দেখা হচ্ছে, আমাদের এক্সট্রা কারিকুলাম করতে পারছি। আহ, আবার যখন আমরা থাকছি, তখন ক্লাসরুমে যে এনভায়রনমেন্ট থাকে বা শিখার যে এরকম মেন্টালিটি থাকে, ওটা কিন্তু অনলাইনে থাকে না। লাইক অনলাইনে যেটা কি হয়, একটা আমার রুমে বসে আছি, কখন হয়তো বা ক্যামেরা অফ করে শুয়ে আছি, বা স্যার হয়তো বা কোনো কাজ দিচ্ছে, সেটা আমি শুনতেছি না। আর অফলাইনে যেটা হয় যে স্যার হয়তো বা হোয়াইট বোর্ডে কিছু একটা লিখতেছে, সেটা আমরা নিজের হাত দিয়ে কলমে লিখতেছি। আর অনলাইনে যেটা হয় যে স্যার কিছু একটা পড়াচ্ছে, সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে
বাস ওটা ফোনে থেকে যাচ্ছে, ওটা নিয়ে আর মোটামুটি আর কোনো কাজ টাজ মানে করতেছি না। সো দুটারই মানে ব্যাড সাইড আছে। লাইক পুরো সিস্টেমটাকে যদি অনলাইন নিয়ে যাই, সেটার বড় একটা খারাপ একটা দিক চলে আসবে। আবার যদি পুরো সিস্টেমটাই অফলাইন করে দিই, লাইক মাদ্রাসার ক্ষেত্রে যেটা হয় আর কি, যে আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম সম্পর্কে অনেক বেশি অনভিজ্ঞ। লাইক আমি যদি বলি, আমাদের বাংলাদেশে দাখিল মাদ্রাসা লাইক ক্লাস 10 পর্যন্ত মাদ্রাসা আছে 9221টি, আলিম মাদ্রাসা আছে 2628টি, আর ফাজিল মাদ্রাসা আছে 1300, আর কামিল মাদ্রাসা আছে 194টি। এতগুলা মাদ্রাসার ভিতরে মাত্র 653টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থা আছে। বাকি একটা মাদ্রাসাতেও মাল্টিমিডিয়া মানে ওরা মাল্টিমিডিয়া সম্পর্কে কিছুই জানে না। টিচাররাও অনভিজ্ঞ, আর স্টুডেন্ট যারা আছে তারা তো মানে টিচাররাই জানবে না, স্টুডেন্ট আর কিভাবে জানবে। এটা হচ্ছে মানে মাদ্রাসা সেক্টরের অবস্থা। তো এই জায়গাতে যদি আমি ফিজিক্যালি ক্লাস করতেছি, ফিজিক্যালি যদি আমি অনলাইনের হেল্প নিই, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের পড়াশোনাটা আরো বেশি ইফেক্টিভ হবে। আমরা আরো বেশি যেটা বলছিল যে ইনফরমেশন আর নলেজ, ইনফরমেশনটা গ্যাদার করে নলেজটাও যাতে ঠিকভাবে কাজে লাগাতে পারি, সেটা নিশ্চিত করা যেত যদি অফলাইনে থাকা অবস্থায় অনলাইনের ব্যবহার। ধন্যবাদ ভাইয়া। আসলে হ্যাঁ, দুটারই আসলে বিভিন্ন দিক আছে। আসলে যে যেভাবে বিবেচনা করে, একজন স্টুডেন্ট যদি অনলাইন ক্লাসগুলোকে ওয়ার্কফুল মানে করতে পারে, ফ্রুটফুল করতে পারে, যে সে অ্যাটেন্টিভলি ক্লাসগুলো করলো, তাহলে কিন্তু দেখা যাচ্ছে তার অনেক যে ট্রাভেলের সময়টা অনেক বেঁচে যাচ্ছে। সেক্ষেত্রে সে পড়ার অনেক সময় পাবে বাসায়, নিজে পড়ার। এবং অন্যদিকে যদি দেখি যে স্টুডেন্টদের আসলে অ্যাটেনশনটা মানে ধরে রাখার জন্য কিন্তু অনলাইন ক্লাস থেকে অফলাইন ক্লাসটা বেটার। স্টুডেন্টদের সাথে টিচারদের ইন্টারাকশনটাও ভালো হয় অফলাইন ক্লাসে, যেটা অনলাইন ক্লাসে যত যাই বলা হোক না কেন একটু কমই হয়ে থাকে। হয়তো স্টুডেন্টসরা কোয়েশ্চেন্স করতে পারতেছে না। তো এই ক্ষেত্রে যেটা ভাইয়া বললো যে অফলাইন ক্লাসে যদি আমরা টেকনোলজিটাকে মানে তুলে ধরতে পারি বা টেকনোলজিটাকে কাজে লাগাতে পারি, সেই ক্ষেত্রেও কিন্তু মানে আমাদের টিচার্স ট্রেনিংটা এসে যাচ্ছে, যে টিচারদের যদি সেইভাবে প্রিপেয়ার করা হয় যে তারা মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য। এবং আমরা যদি এইদিকে দেখি যে সৃজনশীলের ক্ষেত্রে কিন্তু আমরা দেখা যাচ্ছে টিচার্সদের অনেক ল্যাকিংস থেকে যায়। তো মনির ভাইয়া এই বিষয়ে কি ধারণা রাখেন যে টিচার্সদের এখানে আসলে ট্রেনিং এর ব্যাপারটা? সো এখানে একটা ব্যাপার হলো, অনলাইন এডুকেশন ইজ রিয়েলি নট অ্যাবাউট জাস্ট অনলাইন ক্লাস, কেউ ক্যামেরার সামনে বসে কেউ ক্লাস করাচ্ছে, দাঁড়িয়ে ক্লাস করাচ্ছে, ইজ রিয়েলি নট লাইক দ্যাট। সো আমরা কিন্তু থ্রু ভিডিও কলিং আমরা কিন্তু একটা মেডিসিন আমরা ডেলিভার করতে পারি, বাট ব্যাপারটা হলো যে এটা কি স্টুডেন্টরা সেটাকে মানে ঠিক মতো বুঝেছে কিনা, সেটাও কিন্তু একটা ম্যাটার। ফর এক্সাম্পল, আই এম এ ইউজার অফ খান একাডেমি ফর দ্য লাস্ট 4 ইয়ার্স। সো আমি যখন একটা ফর এক্সাম্পল আমি একটা বায়োলজি ভিডিও দেখলাম, তো দেখার পর আমাকে কিন্তু তারা কোশ্চেন করছে, যে আমাকে খুব ট্রিকিলি কোশ্চেন করছে বা অনেক কিছু কোশ্চেন করে দেখছে যে এটা সেটা ডিরে অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। আনটিল আই গেট দ্য কনসেপ্ট আমি তো আগাতে পারছি না। তো এটা কিন্তু একটা অনলাইন এডুকেশনকে এনশিওর করা উচিত। আর এখানে অনলাইন এডুকেশনের একটা ব্যাপার হলো যে আই রিয়েলি ডোন্ট থিংক এভরিওয়ান have the opportunity to actually get the full experience of online education. Some people don't have laptops, some people don't have not even a smartphone, right? So আর একটা ব্যাপার হলো যে এখানে নেটওয়ার্কের ব্যাপারটা, সাম পিপল যারা মনে করেন ফর এক্সাম্পল তো টেকনাফ থাকছে বাংলাদেশের একবারে কর্নারে, রাইট, আর কেউ মনে করেন যেখানে নেটওয়ার্ক বলে কিছু নেই বা এখনো সে এখানে টেকনোলজি রিচ করে নেই, তারা কিন্তু এইসব থেকে দূরে আছে। সো আই রিয়েলি ডোন্ট থিংক এখন এই মুহূর্তে বাংলাদেশ অনলাইন এডুকেশনের জন্য এতটা পারফেক্ট সিনারিও না, বাট সামহাও আমাদের করোনা ভাইরাসের জন্য আমাদের এটা করতে হচ্ছে। বাট যারা ফরচুনেট তারা কিন্তু একটা বেনিফিট নিতে পারছে, বাট যারা ফরচুনেট না তারা কিন্তু এখানে একটা they're actually getting behind, and I hope the universities the institution do something about it. So এইসব ক্ষেত্রে দেখতে গেলে কিন্তু অনলাইন এডুকেশনে কিন্তু প্রোজ এন্ড কন আছে। বাট আমি যদি ফিজিক্যাল ক্লাসরুমের কথা বলি, যে ফিজিক্যাল ক্লাসরুম ইজ মোর বেটার বাট উইথ অ্যালাইনমেন্ট অফ টেকনোলজি।
আর যখন আমি একটা ফিজিক্যাল ক্লাসরুমে আমি একটা স্টুডেন্ট একটা টিচার যখন ইন্টারাক্ট করবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লার্নিং এর জন্য। হিউম্যান ইন্টারাকশনটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড টিচার তার কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু যদি পসিবল হয় প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু ঠিক মতো জিজ্ঞেস করতে পারবে, তার সাথে খুব ইন্টারাকশন করতে পারবে। সো ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট it is not really about online class or about the offline class. It's about how education যে স্টুডেন্টকে এটাকে শিখতে পারছে কিনা বা সেটা পড়ে নিতে পারছে কিনা। ভাইয়ের সাথে অবশ্যই একমত, ধন্যবাদ ভাইয়া। তো এখানে যদি আমরা কথা বলি যে বিদেশের সাথে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার আসলে মিলগুলো বা অমিলগুলো নিয়ে যদি একটু কথা বলতে সামি আপু। আই থিঙ্ক মিলগুলো এটা হতে পারে যে আমরা আই থিঙ্ক সো আই থিঙ্ক আমার একটা সুযোগ হয়েছিল একটা অন্য কান্ট্রি একটা স্টুডেন্টকে পড়ানোর। সো আমি দেখলাম যে ওরা পুরো ক্লাস 8-এ গ্রেড 8-এ ওরা হচ্ছে থ্রু আউট দ্য গ্রেড ওরা জাস্ট জিওমেট্রি একটা চ্যাপ্টার পড়লো। তো আই ওয়েন্ট থ্রু দ্য বুক, আমি বইটা দেখলাম অ্যান্ড আই থিঙ্ক যে আমিও জানি যে কি হচ্ছে কেন হচ্ছে, বাট ওদের যেটা হয় যে ওরা অনেক ডিটেলসে জানে এভরি সিঙ্গেল ডিটেল। আমি জানি যে হ্যাঁ এটা হয়, বাট কেন হয়। আপুকে আসলে আমরা শুনতে পাচ্ছি না। তো মোজাহিদ ভাইয়া যদি আপনার ধারণা একটু শেয়ার করতেন। আই থিঙ্ক এটা বলার জন্য মনির ভাইয়া ইজ বেটার। মনির ভাইয়া কি বলতে চান? ক্যান ইউ জাস্ট রিপিট দ্য কোয়েশ্চেন, কি ছিল অ্যাকচুয়ালি আই জাস্ট লস্ট। কোশ্চেনটা আসলে এরকম ছিল যে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা তার সাথে যদি আমরা অ্যাব্রডের শিক্ষা ব্যবস্থাকে কম্পেয়ার করি, তাহলে আমরা কি পার্থক্য বা কি মিল দেখতে পাই? আচ্ছা, সো মিলটা কিন্তু একটা ইউনিভার্সাল একটা মিল আছে, সেটা হলো যে আমরা যে শিক্ষা ব্যবস্থাতে যাচ্ছি, মানে মোস্ট অফ দ্য এডুকেশন সিস্টেম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এটাকে বলা হয় পার্সিয়ান এডুকেশন মডেল, যেটা অ্যাকচুয়ালি 2000 সাল, আমাদের এখন থেকে 2000 সাল আগে সেটা মানে ক্রিয়েট করা হয়েছিল, অ্যান্ড উই আর স্টিল ইউজিং ইট। সো এখানে একটা এখানে একটা ইয়ে আছে, সিমিলারিটিস আছে। সো এখানে বাট আমি যদি ডিফারেন্সের কথা বলি, আমাদের বাংলাদেশের ক্ষেত্রে, যে বাংলাদেশ এডুকেশন ক্ষেত্রে এইচএসসি এসএসসি যেটা আমি বলবো, একটু আমার যেটা মনে হয়, আই হ্যাভ টক টু সাম, যে আমার যে ফ্রেন্ডস বা সিনিয়র বা জুনিয়র যে বাংলা মিডিয়ামে পড়ছে বা বাংলা ভার্সনে ইংলিশ ভার্সনে পড়ছে, তারা বলছে এটা একটু মুখস্থ বিদ্যার দিকে হয়ে যাচ্ছে, বা এখানে এক ধরনের ওরা কি ওরা ফোকাস অন লার্নিংটা একটু একটু এইদিকে কম। তো আমি এখানে বলবো যে লাইক এখানে ফোকাস অন লার্নিংটা একটু ফোকাস থাকা উচিত, অ্যালং উইথ মেমোরাইজেশন বলি আমরা এটাকে, মুখস্থ বিদ্যা বলি। মুখস্থ বিদ্যা কিন্তু এতটাও কাজও করি না। আমি কিন্তু ইভেনচুয়ালি আমি মুখস্থ বিদ্যা করি কিন্তু অ্যারাউন্ড, আমি প্রবলি 95% 90% পেতে পারি, বাট সামহাও আমি অ্যাট দ্য লং রান আমি কি শিখলাম সেটা কিন্তু আমি জানি না আমি কি শিখলাম, বাট এটা কিন্তু লং রানে সেটা কিন্তু আমাদেরকে অনেক ক্ষতি করতে পারে। তো এখানে কিন্তু একটা ডিফারেন্স আছে। আর এখানে আমাদের আমাদের যে এখানে শিক্ষা ব্যবস্থা, সেটা কিন্তু একটু কনসিডার যে কোন সাবজেক্টটা ভালো, এটা পড়লে ভালো হবে, ওটা পড়লে ভালো হবে, রাইট? বাট এখানে এখানে যে আমাদের ওয়ার্ল্ড ইজ লাইক অলওয়েজ ইমার্জিং। আমি যদি একটা ইয়ার কথা বলি, আমাদের এটাকে বলে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, যে আমাদের টেকনোলজি কিন্তু আমাদের ওয়ার্ল্ড অনেক চেঞ্জ করছে, রাইট? সো যেটা একটা সময় খুব ভালো ছিল, সেটা কিন্তু পরে অনেক এভেলেবল ছিল, এটা কিন্তু পরে এটা নাও হতে পারে। সেটা একটা রোবট আমাদের চেয়ে ভালো করতে পারে, বা একটা এআই প্রোগ্রাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রাম খুব ভালো কাজ করতে পারে। তো যেগুলো এখানে আমাদের জন্য এইসব, আমাদের আরো খুব এইসব আমাদের হিউম্যান ক্রিয়েটিভিটি দিয়ে আমাদের কিন্তু নতুন কাজ করতে হবে, নতুন কিছু ক্রিয়েট করতে হবে। বিকজ অনেক কিছু কিন্তু আমরা দেখছি যে লাইক ইফ ইউ থিঙ্ক দ্য ওয়ার্ল্ড নেক্সট 10 years, অনেক কিছু পরিবর্তন হবে। সো আমার মনে হয় যে আমাদের
এই বাংলাদেশ এডুকেশন সিস্টেম যেটা কিন্তু একটু অনেকটা পরিবর্তন হওয়াটা খুবই ইম্পর্টেন্ট টু সার্ভাইভ দ্য নেক্সট টেকনোলজিক্যাল রেভলিউশন বলে আমরা যেটাকে, যে চেঞ্জগুলো আমাদের আসতেছে। আর বিদেশি এডুকেশন সিস্টেমের যেটা আমি বলবো, এখানে এতটা আন্ডারস্ট্যান্ড, ইট ইজ ইউজুয়ালি ফোকাস অন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড যেটা হলো আপনার হাউ আর ইউ লার্ন, রাইট? আমি যেটা বললাম, আমি ইউকে কারিকুলামে পড়ছি, তো আমি এটা বলবো যে আমি যেটা কনসেপ্ট বুঝতে পারি সেটা কিন্তু আমার এটা শিখতে হচ্ছে। আমার তো শেখার পর কিন্তু না বুঝতে কিছু করতে পারছি না। তো আমার এখানে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং প্রতি অনেকটা ফোকাস থাকছে, যেটা আমাকে বাংলা বিজ্ঞানের প্রবলেম এটা একটু মুখস্থ বিদ্যুতে চলে যায়। সো এখানে আমি একটা বলবো সেটাই। আমরা মেবি আপুকে আবার ফিরে পেয়েছি, তো আপু যদি আপনার বক্তব্যটা পূরণ করতেন। আমাকে একটা কোশ্চেনটা আবার রিপিট করবো, আই লস্ট ইট, সরি। হ্যাঁ, হ্যাঁ, আমরা আসলে এখানে কথা বলছিলাম যে বাংলাদেশের সাথে বিদেশের যে শিক্ষা ব্যবস্থা তার কম্প্যারিজন নিয়ে কথা বলছিলাম। আচ্ছা, আমি যেটা মেনলি আপু আপনাকে শুনতে পাচ্ছি না। আচ্ছা, আপুর সাথে হয়তো আমরা একটু সংযোগ হারিয়ে ফেলেছি। তো আমি এখন যদি আমরা কিছু শিওর। নিউ পয়েন্টস আমি একটু বলবো যে এখানে অনেক বাইরের দেশে যেটা বলবো, ইউকে বা ইউএস বলবো, এখানে কিন্তু আপনার এক ধরনের বা অনেক অন্য দেশগুলোতে কিন্তু আপনার একটা এক্সপ্লোরের ক্ষেত্রে কিন্তু একটা কাজ করে, যে অনেক এক্সপ্লোর করা যায়। বাট আমাদের দেশে প্রবলেম সেটা নেই যে এতটা এক্সপ্লোর করার মতো। তো এক একটা প্রিকনসেপ্ট আইডিয়াস থেকে ইঞ্জিনিয়ারিং ভালো, ডক্টর হওয়া ইজ লাইক ইট ইজ বিং এ ডক্টর গুড ডিসিশন। বাট অ্যাকচুয়ালি আমাদের অন্য কিছুতে আরো অনেক ফিল্ড আছে, আর্কিটেকচারাল ফিল্ড আছে, তারপর অনেক ফিল্ড আছে, বায়োকেমিস্ট আছে, অনেক, কিন্তু আর অনেক ফিল্ড আছে যেটা অনেক জানেই না। সো এখানে তো আমি এক্সপ্লোর মানে যেটা বিদেশে অনেক এক্সপ্লোর করা যায়, যেটা আমি বলবো সেটা কিন্তু এখানে এতটা নেই। এটা আমি জাস্ট একটা নোটিস করেছি। হ্যাঁ, ভাইয়ার সাথে আমি অবশ্যই একমত। তো এখানে কি আমাদের স্কুল কাজ করতে পারে যে আমাদেরকে বিভিন্ন অপরচুনিটিস সম্পর্কে জানানোর ক্ষেত্রে? ভাইয়া যদি মুজাহিদ ভাইয়া যদি কিছু বলতেন। কোশ্চিনটা কি ছিল আমি শুনি না actually। ভাইয়া, মনির ভাইয়া যেটা বললেন যে আমাদের কিন্তু অনেক অপশনস আছে, যে আমরা কিন্তু বেশিরভাগ সময় দেখি যে সবার গোলই থাকে হয় ডাক্তার হব না হলে ইঞ্জিনিয়ার হব। তো এছাড়াও যে আমাদের বিভিন্ন স্কোপ আছে, বিভিন্ন সেক্টরস আছে, তো এই সম্পর্কে যে আমাদের স্টুডেন্টসদের কম ধারণা, সেই ক্ষেত্রে কি স্কুল কাজ করতে পারে তাদেরকে বিভিন্ন অপশনস অপশনস এক্সপ্লোর করার ক্ষেত্রে তাদেরকে জানানোর মাধ্যমে? সো এটার পিছনে আরেকটা ব্যাপার কাজ করে। লাইক আমি যাই শিখি, দিন শেষে যদি আমার টাকা না থাকে, ওই শিক্ষার মাধ্যমে যদি আমার টাকা না আসে, ওই শিক্ষাটা কিছু না, লাইক ওই শিক্ষার কোনো প্রয়োজনই নাই। সো এই জায়গাটা অনেক বেশি কাজ করে। আহ, আহ, যখন আমরা আহ, বড় হচ্ছি বা এই সময় আমরা পড়াশোনা করতেছি, আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে ছোটবেলায় যখন ক্লাস 5-6-এ, তখন একটা ফ্যামিলি থেকে একটা গোল সেট করে দেয় যে তোমাকে এই জিনিসটা হতে হবে, ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা ভার্সিটিতে পড়া। এই এই একটা সার্কেলের ভিতরে থেকে মানে সব থেকে যায়। কিছু যখন ক্লাস 7-8-এ উঠলাম, তখন আর একটা গোল সেট করে দিল, লাইক তোমাকে এই জিনিসটা হতে হবে। এখন যখন আমি কলেজ লেভেলে পড়াশোনা করছি, তখন আমাকে আরেকটা গোল সেট করে দিয়েছে। লাইক সময় চেঞ্জ হচ্ছে, আর আমাকে দেখে আমার গোলগুলা মানে ভিন্ন রকম ভাবে সেট করে দিচ্ছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে আহ, আমি যদি এই সেক্টরে যাই, আমি এই পজিশনে, আমার অবস্থানটা আজকে এরকম, আমি যদি এই পজিশনে যাই তাহলে আমি ভালো টাকা ইনকাম করতে পারবো। আর একটু যখন বড় হচ্ছি, ও ইয়েস, তুমি এই সেক্টরে ভালো করতেছো, তাহলে তুমি এই জায়গায় যাও, এই জায়গায় গেলে তুমি টাকা ইনকাম করতে পারবা, বেশি টাকা ইনকাম করতে পারবা। এখন যখন আমি এই অবস্থানে, আমাকে দেখে বলা হচ্ছে যে ঠিক আছে, তুমি তাহলে দিন শেষে যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যাই শিখি, দিন শেষে যেটার মাধ্যমে টাকা আসবে আহ সেটাই হতে হবে। সো এই জায়গাতে আমাদের চিন্তা করার একটা মানে বাউন্ডারি তৈরি হয়ে গিয়েছে। লাইক আমাদের যাই দেখি সামনে, ডক্টর কিংবা ইঞ্জিনিয়ার, লাইক কি জন্য? ডাক্তার হলে অনেক টাকা ইনকাম করতে পারবে, ইঞ্জিনিয়ার হলে অনেক টাকা ইনকাম করতে পারবে। আর অন্যান্য যে সেক্টর গুলো আছে যেগুলোতে আমরা যাইতে পারি বা কাজ করতে পারি, সেই সেক্টর গুলোতে হয়তো বা প্রথমে একটু স্ট্রাগল করতে হয় একটা সময়,
হয়তো বা টাকা আসে, বা ওই দিক সম্পর্কে আমাদের সমাজের ধারণাটা অনেক বেশি কম। লাইক ওই সেক্টরেও কাজ করে যে টাকা ইনকাম করা যায়, বা অন্তত নিজের লাইফটা সুন্দরভাবে আমরা চালাইতে পারবো, এরকম একটা পজিশনে থাকা যায়। এই এই জিনিসটা আমাদের সমাজ অনেকাংশেই জানে না, বা আমাদের ফ্যামিলি অনেকাংশেই জানে না। যার কারণে একটা সার্কেলের ভিতরে আমরা, মানে চিন্তা করা একটা সার্কেল আর কি আমাদের ভিতরে তৈরি হয়ে আছে। হুম। আসলে এক্ষেত্রে যে আমরা করতে পারি, যে আমরা যে কাউন্সিলিং বলি, তো এখানে কি আমাদের এডুকেশনাল ইনস্টিটিউটে এরকম কাউন্সিলিং থাকাটা কি বেটার না, যে যেখানে আমাদেরকে বিভিন্ন স্কোপস দেখাবে, আমাদেরকে কাউন্সিল করবে যে আহ, শুধু ডক্টর ইঞ্জিনিয়ারই হতে হবে সেটা না, তুমি যদি না পারো, তুমি যেই জিনিসটা নিয়ে প্যাশনেট বা যেই জিনিসটা আসলে তুমি ভালো, সেইটাকে তোমার প্রফেশন হিসেবে চুজ করতে পারো। তো আপু এখানে কি অ্যাড করতে চাবেন, যে আসলে আমাদের এডুকেশন সিস্টেমে কিরকম ধরনের আইডিয়াস বা কি ধরনের আসলে পদক্ষেপ নিলে এই দিকটা আসলে আমরা ভালো করতে পারবো? Um, জি শোনা আপু। যাচ্ছে ক্লিয়ারলি? আচ্ছা, সো এখানে আই থিঙ্ক কাউন্সিলিংটা শুধুমাত্র যে স্টুডেন্টদের জন্য দরকার, নট নেসেসারিলি। এখানে প্যারেন্টসদেরও অনেক কিছু জানার আছে। এটা আমি আগেও বললাম যে আমাদের জব মার্কেট আগের থেকে আমাদের অনেক ডিফারেন্ট এখন। এখন আমরা অনেক ভাগ ভাগ দেখছি বা অনেক ডাইভার্সিটি দেখছি জব মার্কেটে। সো আই থিঙ্ক এখানে শুধু যে স্টুডেন্টদেরকে হেল্প করা, যে নিজেদেরকে ডিসকভার করা বা নিজেদের স্কিলস ডিসকভার করা বা ডেভেলপ করার জন্য, নট নেসেসারিলি। আই থিঙ্ক এখানে প্যারেন্টসদেরও অনেক আরো জানতে হবে যে আমাদের ওয়ার্ল্ডটা অনেক ফাস্ট একটা পেসে চলছে। সো সবকিছুর সাথে কোপ করার যে অ্যাবিলিটিটা, এটা হয়তো প্যারেন্টসের সবসময় থাকে না। বা একটা স্টুডেন্ট বা একটা বাচ্চা এসে, যে ধরো ক্লাস 8 বা 9 যখন বলি আমরা, সে একটা প্যারেন্টসকে কিভাবে কনভিন্স করবে, তখন কিন্তু প্যারেন্টস এটা বুঝবে না। তখন ওরা ভাববে যে না, তুমি যেটা বলছো দ্যাটস রং। বাট একটা প্যারেন্ট যদি একটা হায়ার অথরিটি থেকে শুনে, যেরকম স্কুলের প্রিন্সিপালস বলতে পারো, বা তোমার প্রফেশনাল থেকে শুনতে পারে যে না, ও যেটা করছে দিস ইজ রাইট, ও ফিউচারে ওর এই এই অপশনস গুলো আছে, মিনস ইমোশনাল বেস কথাবার্তা বলে প্যারেন্টস মোস্টলি মুভ হয় না। দ্যাটস বিকজ দে থিঙ্ক যে ওরা রিয়ালিটি জানে, অ্যান্ড দ্যাটস ট্রু। দে অবভিয়াসলি ওরা আমাদের থেকে অনেক বড়, অনেক এক্সপিরিয়েন্সেস দিয়ে গ্রো থ্রু করে ওরা এত দূর পর্যন্ত গিয়েছে, রাইট? সো যদি একটা মিনস পুরোপুরি দেখানো হয় যে হ্যাঁ, একটা মিনস আমাদের যেরকম সবকিছু লাইক অপশনস দেখানো হয় যে প্যারেন্টসকে, যে না, ও এটা করলে, লাইক এই সাবজেক্টটা চুজ করলে বা এটা দিয়ে পড়াশোনা করলে পরে এই অপশনস গুলো আছে। এখন আর প্যারেন্টস আরেকটা জিনিসও খুব বোঝা উচিত, যে প্রত্যেকটা স্টুডেন্টের লাইফের গোল সেম না। কেউ হয়তো ভাবে যে হ্যাঁ, সে এটা ভাবাটাই স্বাভাবিক যে অনেক যখন ওর ক্যারিয়ার যাবে তখন হি ওয়ান্টস টু আর্ন আ লট অফ মানি, বাট নট নেসেসারিলি এরকম। গতকালকে আই ওয়াজ টকিং টু আ ফ্রেন্ড অ্যাবাউট দিস। সো ওর ভাইয়া একটা অনেক আমাদের বাংলাদেশে অনেক বড় একটা ইউথ অর্গানাইজেশনের কো ফাউন্ডার। বাট তার ফ্যামিলি থেকে, ডেসপাইট দ্য ফ্যাক্ট যে সে এত কিছু করেছে, হি ইভেন গট আ প্রাইজ ফ্রম দ্য কুইন অফ ইংল্যান্ড, বাট তারপর তার ফ্যামিলি থেকে এখন পর্যন্ত সাপোর্ট করা হচ্ছে না, জাস্ট বিকজ ইট ডাজ নট ব্রিং এনাফ মানি। বাট এটা প্যারেন্টসদের খুব বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, যে মানি ইজ নট দ্য অনলি থিং আ চাইল্ড ক্যান ওয়ান্ট। ইট মাইট বি ওয়ান অফ দেম, বাট দ্যাট ইজ নট। সবার ভ্যালুস ডিফারেন্ট বা সবার প্রায়োরিটিসটা ডিফারেন্ট। সেটা হতে পারে হ্যাপিনেসও কারোর কাছে অনেক ইম্পর্টেন্ট, বা অন্যজনকে হ্যাপি হ্যাপি দেখতে, ওইটা হতে পারে তার জন্য বেশি ইম্পর্টেন্ট রাদার দেন হ্যাভিং মোর মানি ফর হিমসেলফ। সো এখানে আই থিঙ্ক প্রত্যেকটা স্কুলেরই এই অপশনটা ওপেন করা উচিত। একটা ওপেন ডিসকাশন, একটা প্যারেন্টস বা গার্জিয়ানের সাথে একটা স্টুডেন্টের একটা ওপেন ডিসকাশন, যেটা হয়তো প্রত্যেকটা স্টুডেন্ট বাসায় পারে না, বা ওরা বুঝতে পারে না যে কথাটা কিভাবে গুছানো বললে ওরা হচ্ছে বুঝবে স্টুডেন্টের কথাটা। সো আই থিঙ্ক এখানে স্কুল অনেক বড় একটা রোল প্লে করতে পারে, যে একটা ওপেন ডিসকাশনের মাধ্যমে বলতে পারে যে দ্য রেজাল্ট বা ওটা ইজ নট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন লাইফ। সো এখানে আই থিঙ্ক স্কুলের অনেক বড় একটা রোল প্লে করার অপশন আছে। ধন্যবাদ আপু। যে এখানে প্রফেশনের কথা আসলো, তো আমি যদি টিচিং প্রফেশনের কথা বলি, এখন কিন্তু দেখা যাচ্ছে যে যত ভালো স্টুডেন্টস আছে, হয় ডাক্তার হচ্ছেন, ইঞ্জিনিয়ার হচ্ছেন, কিন্তু আসলে টিচিং প্রফেশনটা কিন্তু সেইভাবে কেউ গ্রহণ করতে চাচ্ছেন না। হয়তো তারা কোনো একটা প্রফেশন গ্রহণ করতে গিয়ে ফেইলিয়ারের সম্মুখীন হলে হয়তো তারা টিচিং প্রফেশনে আসছেন। তো আমরা কি কি করতে পারি যেন আমাদের দেশের ভালো স্টুডেন্টসরা এই টিচিং প্রফেশনটাকে গ্রহণ করে?
বা এটা কেন হচ্ছে না, এর পিছনে কি কারণ থাকতে পারে? মনির ভাইয়া কি মনে করেন? আহ, আমি এখানে যেটা মনে করি হলো সেটা হলো যে এখানে একটা হেলদি একটা লার্নিং মানে এডুকেশন এনভায়রনমেন্ট অ্যাকচুয়ালি বলতে গেলে নেই। বিকজ আমি যেটা খেয়াল করেছি লাইক কেউ কিন্তু আমি যখন কারোর সাথে এডুকেশনের কথা বলি বা মোস্ট অফ দ্য টাইম অনেকে আর অনেক কনভার্সেশন যেটা হয় ইটস লাইক এ রেস, যে এটা করার পর আমি এটা করবো, এটা করার পর আমি এটা করবো, বাট একটা এক্সাইটমেন্ট থাকে না যে হ্যাঁ আমরা কালকে এই ক্লাসটা করবো, এইটা ভাবে শিখবো। তো এখানে টিচার্স যে এটা কাজ করছে সেটা হলো যে টিচার্স কিন্তু এখানে টিচার্সের জবটাও কিন্তু এরকম যে ওরা কিন্তু আমাদের দেশে যে দে আর নট ওয়েল পেইড অ্যাকচুয়ালি। সো ইফ দে আর ওয়েল পেইড পিপল আর গনা ওরা যেটা ডিজার্ভ করে সেটা কিন্তু পেমেন্ট তাদের কিন্তু দে নিড টু বি ওয়েল পেইড ফর এনশিওরিং দ্যাট দে হ্যাভ গুড কেয়ার অফ দ্য স্টুডেন্টস, রাইট? সো এটা যদি আমি এনশিওর করতে পারি সেখানে কিন্তু ভালো টিচার্স বলতে ভালো কোয়ালিটি টিচার্স বলি, যার টিচার স্টুডেন্টকে অ্যাকচুয়ালি মন থেকে পড়াবে বা দে ক্যান রিয়েলি টিচ সামওয়ান ভেরি ওয়েল, তারা কিন্তু আসবে। এখানে অনেক কিছু ফ্যাক্টর কাজ করতেছে। আরেকটা ব্যাপার হলো যে সব টিচার সবকিছু করবে সেটার জন্য না, এখানে স্টুডেন্টের একটা ব্যাপার আছে যে স্টুডেন্ট কেউ একটা লার্নিংকে পারসিভ করছে। বাট অলসো ইট ইস একটা ওয়ান অফ দ্য রিজন যে টিচিং ফিল্ডে যেটা অ্যাকচুয়ালি এতটা অনেক কম আসে, আর সেটা হলো যে ইট ইজ লাইক দ্যাট এখানে কিন্তু একবার সব শেষ করার পর আসার কারণ হলো যে এখানে কিন্তু ইট ইজ দ্য লাস্ট থিং ফর মোস্ট পিপল টু ডু। আর এখানে তো পিপল আর অ্যাকচুয়ালি ইফ ইউ লুক অ্যারাউন্ড দ্য বাংলাদেশ, রাইট, সো টিচার আর নট অ্যাকচুয়ালি ওয়েল পেড আদার দ্যান ফিউ টিচার্স। আর এখানে টিচার ব্যাপারটা হলো যে টিচার্স আর অ্যাকচুয়ালি এটা একটা ইনফর্মালি কেউ পড়াচ্ছে বা ফর্মালি কেউ পড়াচ্ছে, যেমন ভার্সিটি স্টুডেন্টরা কিন্তু আপনার টিউশনি করে অ্যাকচুয়ালি তাদের অনেক কিছু করছে, তাদের অনেকগুলি খরচ করছে। বাট এটা কতটুক পর্যন্ত সেটা মানে এটা এভেলেবল বা এটা ঠিক, এটা কিন্তু একটা প্রশ্ন। বিকজ টিচিং যখন আমি স্টুডেন্টসের জানা, আমি যেটা আগে বললাম যেটা জানা আর পড়ানো একটু এক কথা না। সো টিচিং একটা ভালো একটা একটা এটা যদি ভালো একটা ইকোনমির একটা ভালো থাকে, দে আর ওয়েল পেড, এখানে ভালো বাজেট থাকে, দে হ্যাভ দ্য রাইট রিসোর্সেস এন্ড দে হ্যাভ দ্য স্পেস টু বি দেমসেলফ উইথ দ্য স্টুডেন্টস, সেখানে কিন্তু অ্যাকচুয়ালি এখানে একটা চেঞ্জ আসতে পারে। So yeah, I'm done. আচ্ছা, আমি যদি আমাদের কাছে একটা একটি কমেন্ট কমেন্ট ছিল। কমেন্টটিতে সালেহ জায়েদ কমেন্ট করেছেন যে আমাদের এমন হয়েছে যে আমাদের পুরনো ইনফরমেশন ব্যবহার করে নতুন ইনফরমেশন আবিষ্কার করার জায়গায় আমরা এখন পুরনো ইনফরমেশন নিয়ে ব্যস্ত। যে কাজগুলো আমাদের প্রযুক্তি করতে পারে এবং কর্মক্ষেত্রে গেলে মূলত আমরা তাই করি, এক্ষেত্রে আমরা মূলত আমাদের ক্ষমতার অপচয় করছি। আপনার মতামত কি মনির ভাইয়া? সো এখন আমি বলবো যে আমাদের অ্যাবিলিটির এতটা আমরা এটা একটা মিসইউজ করছি। বিকজ আমি যদি there is a difference between, আমি যদি আমাকে যদি কেউ বলে যে what is the difference between a human and a machine or intelligent machine, সেটা হলো যে humans have the ability to think and machine don't have the ability to think, রাইট? সো সেখানে একটা কথা হলো যে আমাদের কিন্তু আরো ইনোভেটিভ ক্রিয়েটিভ কাজ আমরা করতে পারি, আর যেগুলো অ্যাকচুয়ালি দিস আর মিনিংফুল কন্ট্রিবিউট টু পিপলস লাইফ। আর আমরা যেখানে করছিল যেটা অ্যাকচুয়ালি সাম কাইন্ড অফ রিপিটেটিভ জব, যেটা অ্যাকচুয়ালি বারবার একই কাজটা আমরা বারবার করছি, সে এখানে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আই এগ্রি উইথ দিস জায়েদ, আমি ঠিক এগ্রি করি যে অ্যাকচুয়ালি সেখানে কিন্তু আমরা আমাদের অ্যাবিলিটিকে আমরা মিসইউজ করছি। এখন সো সামহাউ আমাদের ওয়ার্ক প্লেস গুলো এখন এতটা রিইনভেন্ট হয় না যে এখন আমরা যে ওইভাবে করবো। দ্যাট ইজ ওয়াই উই স্টিল হ্যাভ টু ডু সাচ থিং। আপু কি কিছু অ্যাড করতে চান ভাইয়ার সাথে? হ্যাঁ, অবভিয়াসলি একটু অ্যাড করতে চাচ্ছি যে এটা ঠিক আমাদের ফর এক্সাম্পল যে আমরা আগে যখন ক্যালকুলেটর আবিষ্কার হয়নি তখন কিন্তু আমরা পেন পেপারে ক্যালকুলেশন করতাম, বাট পরে যখন ক্যালকুলেটর আবিষ্কার হয় আমরা কিন্তু ওই যে টাইমটা ওইটার মধ্যে স্পেন্ড করতাম সেটা আমরা ডিরেক্টলি ক্যালকুলেটর ইউজ করছি। সো এখনো আই থিঙ্ক বাংলাদেশের অনেক অফিসে আমি নিজের থেকে যা দেখেছি সবাই অতটা এক্সপার্ট না একটা কম্পিউটার ইউজ করার ক্ষেত্রে, বা একটা কম্পিউটারের যে ম্যাক্সিমাম পটেনশিয়াল আমাদের অন্যান্য কান্ট্রিতে যতটুকু ইউজ করা হচ্ছে বা এআই ইউজ করা হচ্ছে বা ওইটা ইউজ করা হচ্ছে, বাংলাদেশে অফিসগুলো তো অতটা ইউজ করা হচ্ছে না। আমরা এখনো পেন অ্যান্ড পেপার বেসড রয়ে গেছি। গ্রামীণ ফোনের যে অফিসটা আমরা গ্রামীণ ফোনের যে মেন অফিসটা ওখানে দে মেড এভরিথিং মানে অনলাইনে বা
কম্পিউটার বেসড করে ফেলেছে, দে ডোন্ট ইউজ পেপারস এনিমোর। সো দিস ইজ আই থিঙ্ক এটা অনেক বড় একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য, কাজ আমরা তো সবাই জানি যে আমাদের এনভায়রনমেন্টের জন্য পেপারস ক্রিয়েট বানানো, তারপরে ইউজ করে ফেলে দেওয়া, সবকিছু কতটা ক্ষতিকর। সো আই থিঙ্ক এখান থেকে দুইটা জিনিসই অনেক খারাপ হচ্ছে। একটা হচ্ছে আমরা পুরনো ইনফরমেশনের উপর ফোকাস করে আমাদের যে ক্রিয়েটিভ যে স্পেসিফিক যে টাইমটা আছে ওই টাইমটাতে ইউজফুল কিছু করছি না, উই জাস্ট গোয়িং ব্যাক টু ওয়্যার উই স্টার্টেড। আরেকটা হতে পারে, আরেকটা যে আমরা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টেরও সাইড বাই সাইড ক্ষতি করছি। আমি এখানে কিছু অ্যাড করতে চাই। সো এখানে আমি একটু একটু রিলিজিয়াস, আমি ফিলোসফির দিকেও যাব, আমি এখানে একটু পারপাসের দিকেও যাব। সেটা হলো যে আমাদের আল্লাহ কোরআনে বলেছে উই আর দ্য বেস্ট অফ দ্য ক্রিয়েশন, রাইট? আমরা হলো সৃষ্টির সেরা জীব। তো উই হ্যাভ দিস কাইন্ড অফ ইমেন্স ইন্টেলিজেন্স, আমরা কিন্তু এটা জাস্ট ওয়ার্কআউট করলে এগুলোকে আমরা এগুলো অনেক ইনোভেট করতে পারবো। তো আমি যদি একটা কয়েকদিন আগে 2019 সালে যেটা হয়েছে, গুগলের একটা কম্পিউটার একটা প্রবলেম সলভ করেছে, সেটা একটা নর্মাল কম্পিউটার 10,000 বছর লাগবে। অ্যান্ড মেশিনসের অ্যাবিলিটি এতটা বেড়ে গিয়েছে যে তারা, আমরা যে মোস্ট অফ দ্য কাজ করি সেটা কিন্তু সুন এটা কিন্তু রোবটরা বলেন, মেশিনস বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারা করতে পারবে। জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিই, প্রবলেম আমরা সবাই গুগল ড্রাইভ ইউজ করি, গুগল জিমেইল ইউজ করি, ফটোজ ইউজ করি, রাইট? সো এখন আমার যখন একটা প্রবলেম, আমার মনে হচ্ছিল ফর এক্সাম্পল ইউর ফ্রেন্ড হ্যাভ আ বার্থডে, রাইট? এখন এটা আপনি উইশ করতে চান অ্যান্ড আপনি সেই ছবিটা গুগল ফটোজে আছে, তো আপনার লিখতে হবে না, আপনি জাস্ট এটা কিন্তু জাস্ট আপনার সবকিছু ক্যাটাগরাইজ করা থাকবে, যে মেশিন লার্নিংটা সেটা বুঝতে পারছে এই ছবিগুলো ডিফারেন্ট, তো জাস্ট ছবিতে ক্লিক করলে ওর সাথে আপনার যত ছবি আছে সব এসে যাচ্ছে, রাইট? এটা একটা এক্সাম্পল। আমাদের লাইক কত কিছু আমাদের সবকিছু রিডভেন্ট এভাবে হচ্ছে। আরেকটা এক্সাম্পল হলো, ফর এক্সাম্পল আপনি কি খুঁজছেন সেটা আপনি জানেন না, ঠিক আছে, বাট আপনার ছবিটার নাম জানেন না, বাট এটার মধ্যে কি আছে সেটা আপনি জানেন। ফর এক্সাম্পল এটার মধ্যে গাছ আছে বা একটা চাঁদের ছবি আছে, জাস্ট আপনি যে ট্রিজ লিখেন সে কিন্তু গুগল ফটোস এসে পড়তেছে। সো আমাদের টেকনোলজি কত কিছু আমাদের কি ইজি করে দিচ্ছে। সো এখানে এখানে কি বুঝতে যাচ্ছে যে আমাদের কিছু কিন্তু আরো অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে করার আদার দ্যান দিস। আমরা কিন্তু আরো অনেক কিছুতে আমাদের নিজেকে রিনোভেট করতে পারবো টু ওয়ার্ক অন সামথিং এলস দ্যাট ইজ ইম্পর্টেন্ট, ডিফারেন্ট আমাদের অ্যাজ এ নেশন, অ্যাজ আ অ্যাজ এ হিউম্যান, এটা আমাদের ইমার্জিং ফিল্ডে আস্তে আস্তে যেন নিয়ে যায়, ইমার্জিং একটা ইকোনমি বলেন, ইমার্জিং একটা প্লেসে যেন নিয়ে যায়। আচ্ছা, এখন যদি একটা ভিন্ন টপিকে যাই, যে আমাদের মানসিক আসলে স্বাস্থ্য যেটা, আমরা কিন্তু সবাই দেখি, আমি নিজেই এবার এসএসসি পরীক্ষা দিয়ে পাস করেছি। তো আমাদের সবসময় থাকে যে রেজাল্ট নিয়ে একটা প্রেসার, যে বাসা থেকে যে রেজাল্ট যদি এরকম না হয়, আমি যদি জিপিএ 5 না পাই, তাহলে আমার জীবনটা পুরো ধ্বংস হয়ে যাবে। আমার সাথে অনেক ফ্রেন্ডই এরকম আছে যে যারা জিপিএ 5 পায়নি এবং না পাওয়ার কারণে তারা মানে আত্মহত্যার চিন্তা ভাবনা নিয়ে এসছে মাথায়। এবং আমরা প্রতি বছরই দেখি অনেক স্টুডেন্টসই এই আত্মহত্যার আসলে আশ্রয় নেয় এই চাপ থেকে মুক্ত হওয়ার জন্য। তো আহ মোজাহিদ ভাইয়া তো এবার এইচএসসি পরীক্ষার্থী, তো আপনি এরকম প্রেশার কি ফিল করছেন, বা এরকম কখনো প্রেশার ফিল করেছেন এসএসসি এইচএসসি মানে এসএসসি বা জেএসসি এর সময়, যে রেজাল্টের যে একটা প্রেশার? ভাইয়া আপনি মেবি মিউট হয়ে আছেন। একটু আনমিউট করে ফেলবেন আপনার মাইক্রোফোনটা। ধন্যবাদ ভাইয়া। ওকে ওকে। সো আমি হচ্ছে যে এবার মাত্র সেকেন্ড ইয়ারে উঠলাম। সো আমি যদি আমার লাইফের একটা কথা বলি, একটা ঘটনা বলি। ক্লাস 9-এ আমি নতুন ঢাকায় যাই, প্রথমবারের মতো ঢাকায় যাই, তামিল মিল্লাতে ভর্তি হই। অ্যান্ড প্রথম যে এক্সাম হচ্ছে যে ভর্তির 2.5 মাস পরে এক্সামটা নেওয়া হয়েছিল। সো নতুন মাত্র ঢাকায় গিয়েছি, এখানে থাকতে বাসায় থাকতে যেটা হতো যে আমার যাবতীয় যা কিছু সব আমার ফ্যামিলি মেনটেন করতো, আমি জাস্ট কোচিং এ যাইতাম, কোচিং থেকে আসতাম, স্কুলে যাইতাম আসতাম, আমার পড়াশোনা। সো এটা ছিল আমার মেন কাজ। সো যখন আমি ঢাকায় যাই, ঢাকায় যাওয়ার পর দুনিয়ার সবকিছু এখন আমার সামনে, লাইক কোথায় কোচিং করব, বা কোন জায়গাটা ভালো হবে, বা হচ্ছে যে ক্লাসে তো যাব, সেখানে নিজেকে মানে নিজেকে প্রিপেয়ার করতে হয়। তারপরে হচ্ছে যে কলেজের বেতন দেওয়া বা কলেজ সংক্রান্ত আরো যাবতীয় যা কাজ, যেটা আগে ফ্যামিলি করতো সেই কাজগুলো এখন আমাকে করতে হচ্ছিল। সো তারপরে যখন 2.5 মাস পর হঠাৎ করে এক্সাম, তারপরে এক্সামে আমি ফেল করি। সো ফেল করার পর যেটা হয়, লাইক প্রচন্ড রকম ভাবে ডিপ্রেশনে চলে যায়। লাইক বাসা থেকে এরকম কথা যে তুমি লাইক কি বলবো ফেল করছো, লাইক তোমাকে দিয়ে তো আর কিছু হবে না।
মানে তুমি তো ওই যে যেটা আগে একটু একটু আগে বলেছিলাম যে সবকিছুর পরে আহ, দিন শেষে যেটা আমাদের চাহিদা সেটা হচ্ছে যে আমাদের টাকা। লাইক পড়াশোনা করে তুমি টাকা ইনকাম করবে, এটা হচ্ছে আমাদের মেন বিষয়। লাইক পড়াশোনা করে যে আমি প্রথমে যে আমি একজন মানুষ হব, লাইক আমাকে একজন মানুষ, আমার তো লাইক মানে মানে হাতে পায়ে মানুষ, বাট ভিতরে মননে যে মানুষ হব, এই জিনিসটার দিকে আমাদের নজরটা কম। যার কারণে আজকে সমাজের যে সকল ক্রাইসিস গুলো যাচ্ছে, নারীর প্রতি বা শিশুদের প্রতি যেরকম নিপীড়ন, অন্যের প্রতি শ্রদ্ধাবোধের ঘাটতি, বা যেটা হচ্ছে যে বড়দেরকে যেভাবে তাদের সাথে বিহেভ করার প্রয়োজন সেটা করছি না, বা কমন সেন্সের যে অভাবগুলা, তারা যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তারাও কিন্তু মোটামুটি ভাবে আমাদের লেভেলের বা মোটামুটি ধরনের শিক্ষিত, তাদের ভিতরে কিন্তু এই কমন সেন্স গুলো থাকার প্রয়োজন ছিল বা থাকার কথা ছিল, বাট কেন নাই? আহ, ওই যে বলছিলাম হচ্ছে যে আমরা হচ্ছে যে আমাদেরকে নলেজটা দেওয়া, সরি ইনফরমেশনটা দেওয়া হচ্ছে, বাট আমরা নলেজটা নিতে পারছি না। লাইক সেটা আমরা জীবনে বাস্তবায়ন করতে পারতেছি। সো কোশ্চিনটা কি ছিল আমি ভুলে গিয়েছি। ও সরি, ডিপ্রেশন নিয়েছিল। সো মানে লাইক আমি একটা এক্সামে ফেল করেছি, দ্যাট মিনস আমাকে তারা ফিউচারে আমি ভালো জব পাবো না, আমি হচ্ছে যে টাকা ইনকাম করতে পারবো না। সো আমাকে বলে দেওয়া হলো যে তোমাকে দ্বারা তো কিছু হবে না, লাইক ঠিক আছে তুমি বাসায় চলে আসো, বাসায় চলে এসে তুমি হচ্ছে যে লাইক কি বলবো রাখাল হয়ে যাও, মাঠে ঘাটে গরু চড়াও, দেন কিছু তাও তো কিছু টাকা ইনকাম করা হবে। সো তখন আমি প্রচন্ড রকম ভাবে ডিপ্রেশনে চলে যাই। লাইক এমন অবস্থা যে যেহেতু আমাকে তারা কিছু হবেই না, আহ, আমাকে মাঠে ঘাটে গরু চড়াইতে হবে এমন উপাধি আমাকে দেওয়া হচ্ছে, বা এমন কাজ করার অফার আমাকে দেওয়া হচ্ছে। সো আমি সেটা মানে এই লাইফ রেখে আর কি করবো। লাইক আমার মেন্টালি মানে মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেই যে ওকে ফাইন, আমি সুসাইড করবো। Like, এই জীবন তো রেখে আর লাভ নাই। কারণ আমি আজকের সমাজের যে অবস্থানে, এই জায়গা থেকে যদি আমাকে আহ রাখালের কাজ করতে হয়, ওকে ফাইন, সব সব কাজই শ্রদ্ধার। আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি, বলো। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। সব কাজই শ্রদ্ধার, বাট একটা মানুষ একটা সমাজে চলে গেলে আহ, তার নিচের অবস্থানে যেই কাজগুলো আছে সেগুলো কিন্তু সে করতে পারে না normally। আজকে আমাদের বাংলাদেশে বেকারত্বের সংখ্যা অনেক বেশি কেন? তারা তো চাইলে একজন উদ্যোক্তা হতে পারে বা কোনো একটা কাজ করতে পারে, বাট করতে পারে না কেন? একজন অনার্স মাস্টার্স পুরো একটা ছেলে কখনো কি মাঠে ঘাটে গিয়ে কাজ করতে পারে? করতে পারে, বাট করার মেন্টালিটি আমাদের ভিতরে। সো আউটকামটা যখন আমাদের শিক্ষা ব্যবস্থার টাকা, যখন আমি ফেল করি তখন আমাকে বলে দেওয়া হয় যে ওকে ফাইন, তুমি হচ্ছে যে ফেল করছো, মানে তোমাকে দ্বারা পড়াশোনা হবে না, তুমি ফিউচারে কোনো জব পাবা না, লাইক তুমি টাকা ইনকাম করতে পারবে না, তুমি এখন থেকে পড়াশোনা বাদ দিয়ে তুমি অন্য কোনো কাজ করো। বাট পড়াশোনার মেন উদ্দেশ্যটা ছিল কিন্তু আমাদের আগে মানুষ হয়ে ওঠা। ওই জায়গাটা থেকে ফোকাস না করে আমরা ঠিক আছে যাও রাখালগিরি করো বা কোনো কাজ করো, যেটা দ্বারা অন্তত এখন এই সময় তুমি টাকা ইনকাম করতে পারো, বা ফিউচারে যেটাতে তুমি টাকা ইনকাম করতে পারবে। হ্যাঁ, সো আসলে ভাইয়ের সাথে যদি একটু অ্যাড করি, পড়াশোনার উদ্দেশ্য আমি একজন শিক্ষিত ব্যক্তি হব, আমার ভিতরে নৈতিকতা বাড়বে। আসলে আমরা দেখা যাচ্ছে এখনের বর্তমান প্রেক্ষাপটে দেখলে আসলে পড়াশোনা হয়ে গিয়েছে রেজাল্ট ভিত্তিক। তুমি রেজাল্ট ভালো করলে একজন ভালো মানুষ, তুমি রেজাল্ট ভালো করলে তুমি একজন ভালো স্টুডেন্ট, একজন ভালো শিক্ষার্থী। আসলে এভাবেই সমাজে সবাই এই চোখেই দেখছে। আর রেজাল্ট ভালো না হলে জীবনটা শেষ। তো এই ধরনের মেন্টালিটি চেঞ্জ করাটা খুবই প্রয়োজনীয়। এবং সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি বা আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা কিভাবে পরিবর্তন করতে পারি, সামিয়া আপু যদি এটা নিয়ে কিছু বলতেন। আচ্ছা, আহ, আমি তো একটু পিছন থেকে বলি যে আমাদের সবার আমরা ছোট থেকে এইভাবে বড় হয়েছি যে এ পেতে হবে, ভালো স্টুডেন্ট হতে হবে, তারপর হচ্ছে বা ফার্স্ট হতে হবে, বা প্যারেন্টস ফার্স্ট না হলে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়, হয়তো অনেকে কিছু বলে না, বাট হ্যাঁ ফার্স্ট হলে অনেক খুশি হতো এরকম। তো আমরা তো ছোট থেকে এটাই দেখে আসছি যে আমরা তো ছোট থেকে এটাই ভাবি যে আমাদের যে প্যারেন্টস তাদেরকে খুশি করা, বা আমাদের যে গার্জিয়ান তাদেরকে খুশি করা। তো আমরা ওইভাবেই, আমিও পার্সোনালি ছোট থেকে ওইভাবেই বড় হয়েছি যে আমি রেজাল্ট ভালো করলে ওরা খুশি হবে। তো এটা আমাদের
হয়তো আমি বারবার প্যারেন্টসদের কথাই বলছি, কারণ আমাদের মেইন সবার ম্যাক্সিমাম মানুষেরই আমাদের লয়্যালটিস কিন্তু আমাদের প্যারেন্টসই থাকে। সো প্যারেন্টসদের আই থিঙ্ক একদম ফার্স্ট থেকেই স্টুডেন্টকে বা তার বাচ্চাকে এটা মাথায় খুবই ভালো করে যে আমাদের মেইন যে পড়ালেখার উদ্দেশ্যটা, এটা একটা ইনফরমেশন জানলাম, মুখস্থ করলাম, লিখে দিলাম, দ্যাটস নট ইট। এখানে আরো অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে আমরা কি শিখছি, আমরা লাইফে কিভাবে ইমপ্লিমেন্ট করছি। হ্যাঁ, আমরা তো সবসময় ইসলামিক বইতে শিখে আসছি যে ইসলাম হচ্ছে আমাদের জীবনের ওয়ে অফ লাইফ, কিন্তু এটা যে কিভাবে হচ্ছে বা ইন ডিটেইলস যেটা হচ্ছে সেটা কিন্তু হচ্ছে না। তো আচ্ছা, সো আর এখান থেকে আমরা যেটা করতে পারি ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে যে তুমি যেটা বলছো যে সুইসাইডটা বা আমাদের রেজাল্টটা, একটা জিনিস কি, এটা যত আমরা হচ্ছে বড় হই বা আমি যত বড় হচ্ছে তত রিয়েলাইজ করছি যে রেজাল্ট আসলে সবকিছু না। একটা পর্যায়ে গিয়ে তুমি এসএসসি তে বা এইচএসসি তে কি পেয়েছো বা তোমার গ্রেডস কি, এটা একটা পর্যায়ে ম্যাটারও করে না। তুমি কতটুকু এক্সপিরিয়েন্স বা তুমি কতটুকু কন্ট্রিবিউট করতে পারবে একটা অর্গানাইজেশন বা একটা কোম্পানিতে, দ্যাট ইজ হোয়াট ম্যাটার্স। জাস্ট বিকজ তুমি একটা সব স্ট্রেট এ গ্রেড মানে এ পাচ্ছ, ডাজ নট নেসেসারিলি মিন যে তুমি সবকিছুই পারো। বা অনেক ক্ষেত্রে দিস ইজ হোয়াট আমি শুনেছি বা করেছি যে একটা পর্যায়ে তুমি ধরো ইউনিভার্সিটিতে জিপিএ তোমার 4 আছে, মিন্স ফুল আছে, তারপর যখন জব মার্কেটে যাচ্ছ তোমাকে যখন 4 দেখে তখন তুমি জিজ্ঞাসা করে যে তাহলে তো সারা জীবন পড়ালেখাই করলা, তাহলে আর কি করেছো, হোয়াট এলস ক্যান ইউ, তুমি তো বাইরে ভাবে কিছু জানোই না। তো এখানে কিন্তু রেজাল্টের যে ভ্যালুটা এটা কিন্তু আস্তে আস্তে অনেক কমে যাচ্ছে। মিন্স জাস্ট বিকজ আমাদের খুব ভালো রেজাল্ট বা জিপিএ 5 বা যেটাই হোক হচ্ছে নট নেসেসারিলি যে আমাদের ফিউচার এটা এটা আই থিঙ্ক এখানে ছোট থেকে মানে প্যারেন্টসদের বাচ্চাদেরকে মেইনলি এনকারেজ করা। আর স্কুল ক্ষেত্রে যেটা করতে পারে আই থিঙ্ক টাইম টু টাইম কিছু সেমিনার অ্যারেঞ্জ করতে পারে বা কোনো ডিসকাশন সেশন অ্যারেঞ্জ করতে পারে যেখানে স্টুডেন্টদেরকে ক্লিয়ারলি যে আমাদের যে বাইরের দুনিয়াটা ওটার ব্যাপারে একটা আইডিয়া দেওয়া হোক যে হ্যাঁ, অলদো তোমাদের প্যারেন্টস তোমাদের কাছে এক্সপেক্ট করে, ওদের এক্সপেক্ট করাটাই স্বাভাবিক, কারণ ওরা আমাদের জন্য অনেক কিছু করছে, দে আর লট অফ এফোর্ট ফর দ্যাট। বাট বাইরের যে দুনিয়াটা, ইট ইজ নট জাস্ট ইউর রেজাল্ট দ্যাট ম্যাটার্স। এখানে অনেক ম্যানার্স আছে, অনেক স্কিলস আছে, কথা বলার স্কিলস হতে পারে সেটা, বা সেটা স্পিকিং স্কিল বা যেটাই হোক, ওইটা যে ম্যাটার করে এটা আই থিঙ্ক প্রত্যেকটা স্কুল থেকে এটা আসলে শেখানো উচিত। বাসা থেকে যদি বলছে এখানে প্যারেন্টস জিনিসটা দেওয়া উচিত। ওকে, অনেক ধন্যবাদ আপু। এখানে আমি ছোট্ট একটা এক্সাম্পল দিতে চাই, সেটি হচ্ছে যখন ক্লাস 5 এর একটা বাচ্চাকে প্রশ্ন করা হয় যে তুমি এ প্লাস পেয়েছো, যদি না পেতে তাহলে কি হতো, তখন তার উত্তরটা কিন্তু পাওয়া যায় যে আমার জীবনটা বৃথা হয়ে যেত। এখান থেকে কিন্তু আমরা খুব সহজে বুঝে যেতে পারি যে অসুস্থ প্রতিযোগিতাটা আসলে আমরা তাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, তারা কিন্তু এটা নিজে থেকে শিখছে না, আমরা কিন্তু তাদেরকে শেখাচ্ছি। তাই আমাদের প্রত্যেকেরই উচিত এখান থেকে বেরিয়ে আসা। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, প্রত্যেকের কাছ থেকে শেষবারের মতো কিছু শুনতে চাই। প্রথমে যদি আমি একটু মনির ভাইয়ের কাছে চলে যাই, ভাইয়া শেষবারের মতো কি বলবেন? সো আমি এখানে একটা আইডিয়া নিয়ে জাস্ট একটা ছোট রিসার্চ করে। হ্যাঁ, ছোট করে একটা রিসার্চ নিয়ে বলতে চাই। সেটা হলো যে আমাদের দুই ধরনের মানসিকতা আছে। সেটা হলো একটা হলো গ্রোথ মাইন্ডসেট, একটা ফিক্সড মাইন্ডসেট। যেখানে আমরা ফিক্সড মাইন্ডসেট যেটা আমরা বিলিভ করি সেটা হলো আমাদের দিয়ে কিছু হবে না, বা আমাকে দিয়ে হবে না, আমি পারবো না, আই এম নট স্মার্ট এনাফ। বাট আমাদের এইসব চিন্তা থেকে দূর হতে হবে, যে আমাদের নিজেকে কিভাবে মনে করতে হবে, আমাদের যে অ্যাবিলিটির উপর বিলিফ রাখতে হবে। এন্ড আমাদের আরো গ্রোথ মাইন্ডসেট থেকে যেতে হবে যে আমি এফোর্ট দিয়ে, আমি একটা হার্ড ওয়ার্ক দিয়ে, আমি চেষ্টা করলে সেটা আমি একটু চেষ্টা করলে সেটা আমি পারবো। অ্যান্ড ভুল তো হবে, দেয়ার উইল বি স্ট্রাগলস, বাট এখানে এগুলো পার করে আমি পারসিভার করে সেটা আমি করতে পারবো। কারণ যখন এটা যখন থাকবে আমাদের ভিতরে, অ্যান্ড আমরা যখন ফেলিওর বা রেজাল্ট দিয়ে আমাদের রেজাল্টকে মেজার না করি, কিন্তু সুইসাইড রেট বলেন, আমাদের একটা এক ধরনের এডুকেশন, একটা হেলদি একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে যাবে। ওকে, ধন্যবাদ ভাইয়া। আমরা যদি একটু সামিয়া আপুর কাছে চলে যাই। সামিয়া আপু। আচ্ছা, সো ফার্স্টলি থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা অপরচুনিটি দেওয়ার জন্য, তোমাদের সবার সাথে কথা বলার জন্য বা আমার নিজের ভিউজটা যেটা সেটা তুলে ধরার জন্য। সেকেন্ড, আমার আই থিঙ্ক লাস্টলি যেটা উচিত বলা, সবাইকে যেটা বলা যে একটা মানুষ কিন্তু একটা মানুষের একটাই রোল না, আমাদের লাইফের অনেক রোল আছে। স্টুডেন্ট সবকিছুই আস্তে আস্তে আছে। সো কার কাছে কার যে একটা রোল যদি একটু এদিক সেদিক হয়ে যায় বা আমাদের এক্সপেকটেশন থেকে একটু বের হয়ে যায়, does not necessarily mean যে আমার লাইফ শেষ হয়ে যাচ্ছে। I am still someone's daughter, I am still someone's sister, বা আমি হতে পারি কারো ফ্রেন্ড। সো আমার একটা রোলে যদি এটা সিম্পলি চিন্তা করলে এরকম যে আমার একটা ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে,
ডাজ নট নেসেসারিলি মিন যে আমার বাকি পুরো লাইফটা শেষ হয়ে যাচ্ছে। তো সিমিলারলি এডুকেশনটাও যদি আমরা এভাবেই দেখি যে আমার একটা রেজাল্ট খারাপ করছি ডাজ নট নেসেসারিলি মিন যে আমার বাকি যে রোল আছে বা আমার লাইফের যে ভ্যালুটা আছে ওইটা শেষ হয়ে যাচ্ছে। সো এভাবে যদি আমরা চিন্তা করে থাকি তাহলে আই থিঙ্ক আরেকটু আমাদের মেন্টালিটিটা আরেকটু বড় করতে হবে যে আমরা জাস্ট একটা মানে আমাদের জাস্ট একটা বিং না, আমাদের অনেকগুলো ডিভিশন আছে মাঝখানে। সো ইয়া, থ্যাংক ইউ। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমরা একদম শেষবারের মতো মুজাহিদ ভাইয়ের কাছে একটু চলে যেতে চাই। শেষবারের মতো সবাইকে কি বলতে চান? সো থ্যাংক ইউ বাংলাদেশ ইউথ ভলেন্টিয়ারকে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। আর দুইজন যারা গেস্ট ছিলেন, মনির ভাই এবং সামিয়া আপু, ওনাদেরকেও ধন্যবাদ তাদের মতামতগুলো তুলে ধরার জন্য। আর শেষবারের মতো যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে আমাদের শিক্ষা পুরো ব্যবস্থাটা হয়ে গিয়েছে একটা কি বলবো টাকা নির্ভর। সো সেই জায়গা থেকে বের হয়ে এসে যদি শিক্ষাটা একজন মানুষ হওয়ার জন্য শিখি, সেটা আই থিঙ্ক আমার কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে এবং সবার কাছে গ্রহণযোগ্য হবে। যদি আজকে আমি অনেক বেশি সম্পদশালী হই, বাট মানুষের মতো যদি মানুষ না হই, 2 দিন পরে কিন্তু মানুষ আমি যখন মারা যাব 2 দিন পর আমাকে ভুলে যাবে, কিংবা যদি মনে রাখে একজন খারাপ মানুষ হিসাবে মনে রাখবে। বাট আজকে যদি আমার টাকা না থাকে, শিক্ষা গ্রহণ করে যদি আজকে আমি মানুষের মতো যদি মানুষ হতে পারি, রাখে বা সমাজে যদি বড় কিছু না করতে পারি, অন্তত একজন মানুষ যদি হতে পারি, আমি মারা যাওয়ার পরে কিন্তু ওই মানুষগুলো আমাকে কোনো খারাপ হিসাবে মনে রাখবে না, বরঞ্চ তারা আমাদেরকে দোয়া করবে, আমার জন্য দোয়া করবে। এবং সেটাই মনে হয় সবচেয়ে বেশি প্রয়োজনীয় আমাদের মারা যাওয়ার পর অ্যাজ এ মুসলিম যেটা বিশ্বাস করি, মারা যাওয়ার পর আমাদের দুনিয়ার অন্য কোনো কিছুই কাজে লাগে না, আমাদের সম্পদ কাজে লাগবে না, আমাদের ফ্যামিলি কাজে লাগবে না, আমাদের কোনো পাওয়ার কাজে লাগবে না, কাজে লাগবে শুধুমাত্র আমাদের সমাজের কিংবা আমার ফ্যামিলির মানুষদের দোয়া। সো আজকে যদি আমি শিক্ষা গ্রহণ করে ভালো মানুষ হতে পারি, টাকা উপার্জন করার দিকটাকে যদি একটু সাইডে সরিয়ে রেখে যদি প্রথমে একজন ভালো মানুষ হই, আমার কাছে মনে হয় এই জিনিসটা আমাদের সবার ভিতরে ধারণ করা উচিত। সো ইয়া, থ্যাংক ইউ সবাইকে। আমি সকল স্পিকার এবং আমাদের সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য এবং আপনাদের মূল্যবান মতামত দেওয়ার জন্য। আজকের মতো এখানেই ইতি টানছি। আসসালামু আলাইকুম। ওকে, অনেকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং আমাদের লাইভটি শেয়ার করেছেন অথবা কমেন্টে তাদের মতামতগুলো আমাদেরকে জানিয়েছেন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজ চলে যাচ্ছি নতুন কোনো পর্বে, হয়তো আবারও দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাওয়ার বেলা একটি গান প্লে করে দিচ্ছি প্রত্যেকের জন্য। আমরা চাই শিক্ষা ব্যবস্থা সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং এই শিক্ষা দিয়ে যাতে আমরা দেশ গড়তে পারি। দিস ইজ রেহান, সাইনিং অফ।